গল্প বসন্তের কাব্য। লেখনীতে মুসতারিন মুসাররাত। প্রথম যেদিন পাত্রপক্ষ আমাকে দেখতে এলো, সেদিনই তারা আমার জায়গায় আপুকে পছন্দ করে বসল। বলার অপেক্ষা রাখে না, আপু দেখতে সত্যিই খুব সুন্দরী। লম্বা, ফর্সা, আর মুখের গঠন এমন যে চোখ সরানো মুশকিল। আমাদের বয়সের পার্থক্য মাত্র 2 বছর। তাই দেখে কেউই বুঝতে পারে না কে বড় আর কে ছোট। বরং অনেকেই ভুল করে ভাবে আমি যেন বড়। পাত্রপক্ষ জানত না যে আপু বিবাহিত। তখনও তার সঙ্গে তাদের পরিচয় করানো হয়নি। তবে মুখের মিল এমন ছিল যে আমাদের 3 ভাই বোনকে দেখলে যে কেউ সহজেই বুঝে নিতে পারত আমরা এক রক্তেরই সম্পর্ক। সোফায় পাত্রী হিসেবে বসে থাকা আমার দিকে তাদের নজর তেমন একটা ছিল না। নাস্তা এগিয়ে দেয়া আমার আপুর দিকে তাদের দৃষ্টি ঘোরাফেরা করছিল। শেষমেশ ভদ্রতার ধার না ধরে পাত্রের মা সরাসরি আপুকেই পছন্দ জানিয়ে বসলেন। বলেন তাদের আর্মিতে জব করা লম্বা চওড়া ছেলের জন্য অমনি একটা মেয়ে খুঁজছেন। ছেলের সাথে ভালো মানাবে। আমাকে ইঙ্গিত করে ও বলেন মেয়েটা সুন্দর আছে, খারাপ না, তবে হাইট একটু কম। আমার বাবুর পাশে একটু বেশিই চোখে লাগবে। বাবার মুখ থমথমে হয়ে যায়। ভদ্রমহিলা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে একাই গালগল্প শুরু করলেন, তাও আবার এক নাগাড়ে। আমার বাবুর জন্য মেলা বিয়ের প্রস্তাব আসছে ভাই। কেউ মোটরসাইকেল দিতে চায়, কেউ আবার ঘর সাজিয়ে, অনেকে তো সরাসরি 5-6 লাখ টাকা পর্যন্ত অফার করেছে। কিন্তু আমি একটাও প্রস্তাবে রাজি হইনি। আমি এসব কিছুই চাই না। আমার একটাই চাওয়া আমার বাবুর জন্য একটা সুন্দরী মেয়ে ঘরের বউ করা। সুন্দরী হলে পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়িয়ে আমড়ে নেব। একমাত্র ছেলে আমার, বৌমাটা যেন সেরা হয়। লোকে তাকিয়ে দেখে বলে বাহ, কি সুন্দর মানিয়েছে। একগাল হেসে বললেন, এখন তো সরকারি চাকুরি সোনার হরিণ। আর আমার বাবুর মতো ছেলে তো লাখে একটা। কোনো বাজে অভ্যাস নেই ছেলের আমার। একটা বিড়ি সিগারেট কিচ্ছু খায় না। বড়দের খুব মান্য করে। খুবই ভদ্র ছেলে আমার। নিজের ছেলে বলে ঢাকঢোল পিটাচ্ছি না। একটু খোঁজ নিলেই জানতে পারবেন। আপনার ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। আপনারা রাজি থাকলে নতুন সম্পর্কের সূচনা করতে পারি। বাবুর মায়ের কথা শুনে কার কি প্রতিক্রিয়া হলো জানি না। তবে বাবুর মায়ের নিম্ন মন মানসিকতা দেখে সাথে সাথেই কল্পনাতেই আমি লাল সালাম ঠুকলাম। মা পৈপি করে বলেছিল, চুপচাপ থাকি যেন। যা জিজ্ঞেস করবে তার উত্তর ছাড়া এক বর্ণও যেন উচ্চারণ না করি। অগত্যা মায়ের কথা রাখতে ঠোঁটে ঠোঁট চেপে রইলাম। সোফায় বসা সে বাবুর দিকেও এক পল চাইলাম। বাবু যে মাম্মাস বয়, তাতে আর সন্দেহ কি? একজনকে দেখতে এসে তার সামনেই আরেকজনকে পছন্দের ঘোষণা দেওয়া যায়? বাবু নীরব থেকে মায়ের কথায় সম্মতি দিয়ে যাচ্ছে। আমার প্রচণ্ড ঘৃণা হলো। ভদ্রমহিলাকে আমার বলতে ইচ্ছে করল, খালাম্মা, বাবুর জন্য বউ না খুঁজে একটা ফিডার আর একটা ন্যাপি কিনে বাড়ি যান, তাতেই কাজ চলবে। মেরুদণ্ডহীন পুরুষ একটা। বিয়ে নয়, ওর দরকার ডে কেয়ার। মনেমনে এইসব ভেবে মাথা ঝাড়া দিলাম। হতভম্ব হয়েই বসার ঘরে সবার মুখের দিকে একপল তাকালাম। মা যেন কিছু বলার জন্য উসখুস করছে। বাবা চোখের ইশারায় থামিয়ে দিল মাকে। বাবা মুখটা গম্ভীর করে গুরুগম্ভীর স্বরে বলল, আপনারা আগে নাস্তা করুন, এ নিয়ে পরে কথা হবে। তারপর আপুর দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, মিছরি মা, মিষ্টিকে রুমে নিয়ে যাও। বাবুর মা আর এক খালা এসেছেন। আমি উঠে যাওয়ার সময় সবার অলক্ষ্যে বাবুর দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলাম। নাদান বাবুর দৃষ্টি আপুর দিকে থাকায় আমার সাথে চোখাচোখিও হলো তার। কারণ আমি আর আপু একসাথে চলে যাচ্ছি। বাবু একটু ভরকাল বোধ করি। বসার ঘর থেকে বেরিয়ে এই সব রাগ একসাথে উগরে দিতে থাকলাম। অভদ্র মহিলা একটা। মহিলার মন মানসিকতা কত নিম্ন দেখেছিস আপু। একজনকে দেখতে এসে আরেকজনকে চেয়ে বসে। আর কে কি কি যৌতুক দিতে চাইছে সেই গীত শোনাচ্ছে। আর কি বালের এক চাকরি করে।
ইন্টার পাশ করে ঢুকেছে তো সৈনিকে। এমন ভাব যেন ছেলে তার মেজর। আপু বলল, মন মানসিকতা যদি উন্নত না হয়, মেজর হলেই কি? আচ্ছা রাগ করিস না, এসব খোল। বাবা কি বলে শুনি আগে। আচমকা হো হো করে হেসে উঠলাম। আমার হাসি দেখে আপু ঘাবড়ে যায়। ভ্রু কুঁচকে শুধাল, ওই এমন পাগলের মতো হাসছিস যে? এক হাতে মুখ চেপে হাসি সামলে বললাম। বাবা কি বলে এটা শোনার সাথে সাথে হাসি পেল। বাবা কি এখন তার বিবাহিত মেয়েকে আবার বিয়ে দিবে নাকি? তাও আবার মাম্মাস বয় ওই বাবুর সাথে। এক মুরগির কোবার গলা কাটে। হাসতে হাসতে আরো বললাম, পাত্রপক্ষ এমন বলেছে এই খবর দুলাভাইয়ের কানে পৌঁছলে বেচারা সুন্দরী বউ হারানোর খবরে স্ট্রোক করে না বসে। আমার কাঁধে থা অপ্পর দিয়ে চোখ রাঙাল আপু। বলল, ফাজিল একটা। আচ্ছা তুই থাক, আমি লুকিয়ে লুকিয়ে শুনে আসি। বাবা কি বলে? আমিও যাব। বলেই এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালাম। বসার ঘরের ওপাশে আড়াল থেকে দুবোন কান পেতে শোনার চেষ্টা করি। খাওয়া দাওয়া পর্ব শেষ হয়েছে। বাবা এবারে গলা খাকারি দিয়ে বললেন, আপনারা এবার আসতে পারেন। মহিলার গলার স্বর এল। আপনারা কবে যাচ্ছেন তাই বলেন ভাই সাব। একটা দিন দেন, বাড়িঘর দেখে আসবেন, তারপর দিনক্ষণ পাকা করবেন। বাড়িঘর দেখে অপছন্দ হবে না। বাবুর বাবা আজ 30 বছর সৌদি আরব থাকে। দোতলা দালান করেছি। বাবা বলল, দেখুন সম্পর্ক মানে শুধু চেহারা বা গায়ের রং নয়। সম্পর্ক মানে দুইটা পরিবারের মানসিকতা, সম্মান আর মূল্যবোধের মিল। আপনি আর একজনকে দেখতে এসে তার সামনেই আরেকজনকে পছন্দের কথা বলেছেন। এটা শোভনীয় নয়। মেয়েরা পণ্য নয় যে বাজারে রেখে বেছে নেওয়া যাবে। এতে যে মেয়েটিকে দেখতে এসেছেন তার যেমন অপমান হয়, তেমনি আপনাদের মানসিকতাও ফুটে ওঠে। এক মুহূর্ত থেমে, আপনি বললেন ছেলের কোনো খারাপ অভ্যাস নেই। সেটা নিশ্চয়ই প্রশংসনীয়। কিন্তু ভালো মানুষ কেবল ধূমপান না করা বা ভদ্রভাবে বসে থাকা নয়। ভালো মানুষ সেই যে অন্যকে সম্মান দিতে জানে। আজ আপনাদের কথাবার্তায় সেই সম্মানটা আমি খুঁজে পাইনি। আর সবশেষে আমাদের বড় মেয়ে বিবাহিত। তার নিজের সংসার আছে। আর ছোট মেয়েকে আমি এমন জায়গায় দিতে পারবো না যেখানে মানুষকে রূপ, উচ্চতা বা গায়ের রং দিয়ে বিচার করা হয়। দৃঢ় কণ্ঠে ভদ্রচিত্তে আরো বলল, দোতলা বাড়ি, অর্থকরী, সোনার গয়না দেখে আমি মেয়ে দিতে পারবো না। আমরা মেয়েকে বিয়ে দিই চরিত্র, সম্মান আর ভদ্রতার বিচার করে। দুঃখিত, আসতে পারেন। আপনাদের জন্য শুভকামনা রইল। অভদ্র মহিলার মুখটা একটু দেখার শখ জাগলো আমার। বাবা একদম ঠিক বলেছে। তবে আমার ইচ্ছে করছে একটু কড়াকড়ি কিছু শুনিয়ে দিতে। কিন্তু বাবা তো বাবাই। এলাকা ছাড়া আশেপাশের 5 গ্রামের মানুষ বাবাকে একজন আদর্শ হেডমাস্টার বলে জানে। যেমন ভদ্র তেমনি নম্র আমার বাবা। কয়েকদিন পর আপু স্নাতক 2য় বর্ষে, আর আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। আপুর বিয়ে মোটে 3 মাসখানেক হবে। আপুর পরীক্ষা চলছিল বিধায় আপু প্রায় মাসখানেকের মতো হবে এখানে আসছে। আপুর বিয়ের বেশি দিন না হতেই এত তাড়াতাড়ি আমার বিয়ের জন্য তোড়জোড় কেন? সমস্যা হলো বাবা আপুর বিয়ের পরপরই স্ট্রোক করেছেন, যার ফলে এক সাইড অনেকটাই অকেজো হয়ে যায়। কথা বলতে প্রথম প্রথম অসুবিধা হলেও এখন আর তেমন হয় না। তবে দ্বিতীয়বার স্ট্রোক হলে বাঁচার সম্ভাবনা ক্ষীণ। তাই বাবা চান আমাকেও বিয়ে দিয়ে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে। তবে বাবা কি সত্যিই দায়মুক্ত হতে চান? নাকি নিজের চোখে আমার সুখটা দেখতে চান? বিয়ে দিয়ে দায় শেষ করা যায় বোধ হয়, কিন্তু মেয়ের প্রতি বাবার চিন্তা কি কখনো শেষ হয়? উহু, কখনোই চিন্তা শেষ হয় না। আমার তো মনে হয় বরং চিন্তা বাড়ে। ভাইয়া এমপিভুক্ত হাই স্কুলে চাকরি করে। ভাবিকে নিয়ে বাসায় থাকে সে। ভাবি 2 দিন হলো বাড়িতে এসেছে। আজকে দুলাভাই আসবে। দুলাভাই কাজী ফার্মে চাকরি করে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পোল্ট্রি সায়েন্সে মাস্টার্স করেছেন।
কাজীতে হ্যান্ডসাম স্যালারি পায় সে। রান্নাঘর থেকে মশলার ঘ্রাণ ভুরভুর করে আসে। হরেক রকমের পদ রান্না হচ্ছে। জামাই আসছে বলে কথা। আমার মা জননী খুব ব্যস্ত। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে খোলা চুলে হাত খোপা করতে করতে উকি দিলাম। আমাকে দেখেই মা আদেশ ফরমালেন, মিষ্টি টেবিলটা ঝকঝকে করে মুছে রাখো তো। আর দেখ তো মিছরি কি করে। রুম গোছানো হয়নি ওর। এক পা করে ধীরে ধীরে ভেতরে গেলাম। ইলিশ মাছ ভাজির ঘ্রাণটা নাক টেনে নিয়ে বললাম, এত কিছু রান্না করছো, তোমার জামাই একসাথে খেতে পারবে তো? ভাইয়া তো আর এসেই চলে যাচ্ছে না মা। তাহলে কিছু পদ কালকে রাতেই পারতে। ফ্রিপ্যানে ইলিশ মাছ উল্টে দিতে দিতে বলল ভাবি। আম্মার জামাই তো আর একাই আসছে না, সাথে হবু জামাইও আসছে। মুখটা বোতা করে ভাবির কথা অনুধাবন করার চেষ্টা করলাম। আরেক চুলোয় রোস্টে মশলা দিতে দিতে বলল মা, দেখতে আসলেই কি হবু জামাই হয় ঝিনুক? দেখতে কেবল আসছে, পছন্দ হওয়ার ব্যাপার আছে। আরে পছন্দ হবে মা, এত টেনশন কিসের? মা বোধহয় এখানে আমার থাকা পছন্দ করল না। একটু ঝাড়ি মেরে বলল, দাঁড়িয়ে আছিস কেন? যা টেবিলটা মুছে শ্যাম্পু করে গোসল করে নে। টেবিল মুছতে গিয়ে ঘটল এক বিপত্তি। চীনামাটির একটা প্লেট ধাক্কা লেগে মেঝেতে পড়তেই শব্দ তুলে তিনখান হলো। শব্দ রান্নাঘরে যেতেই মা চেঁচিয়ে উঠে জিজ্ঞাসা করল, মিষ্টি কি ভাঙলি রে? দ্রুত ভাঙা অংশ হাতে তুলে নিলাম। কণ্ঠে দৃঢ়তা নিয়ে বললাম, কই কিছু না তো। শব্দ হলো যে কিছু ভাঙার। আরে না, এখানে না অন্য কোথাও। প্রেসার কুকার সিটি দিচ্ছিল, তাই শব্দটা অতটা জোরাল হয় না। এদিকে মিথ্যে বলে বুক ভরে শ্বাস টেনে নিলাম। তক্ষুনি কাঁধে কারো হাতের স্পর্শে চমকে উঠলাম। আপু ঠোঁটে হাসি টেনে ফিসফিসিয়ে বলল, যা দ্রুত ভাঙা অংশ ফেলে দিয়ে আয়। মা দেখলে বকবে। এই প্লেটগুলো মায়ের খুব শখের, শোকেসে সাজিয়ে রাখে, আমাদের পর্যন্ত খেতে দেয় না। আজ মেহমান আসছে বলেই বের করেছে। আমি ভীতু স্বরে শুধালাম, মা পরে খোঁজ করলে? এতগুলোর মধ্যে টের পাবে না, আর পরে কিছু বলা যাবে। এখন এমনিতেই কাজ করছে মা, মেজাজ হাই আছে, সবে বের করে রেখেছে। স্বাদের প্লেটের এই দশা দেখলে একচোট বকবে নিশ্চয়। আপুকে আলিঙ্গন করে গালে চুমু দিয়ে বললাম, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট আপু ইন দ্য ওয়ার্ল্ড। চুমু খাওয়ায় আপুর আগি দৃষ্টি ছুড়ল। আমি তোয়াক্কা না করে ছাদে গিয়ে যে পাশটায় গাছপালায় একটু জঙ্গলের মতো ঝোপঝাড় হয়ে আছে ওখানে ফেলে হাত দুটো ঝেড়ে নিলাম। ঘড়ির কাঁটা বিকাল 4:15 কাছে। দুলাভাই দুপুরে এসেছেন। শুনলাম ওনার এক বন্ধু আসবে বিকেলে, একসাথেই জব করে। আপুর মারফত শুনেছি সেই ভদ্রলোক নাকি বলেছেন বন্ধুর শ্বশুর বাড়িতে ঘুরতে যাবে, বিশেষ কোনো আয়োজন না করতে। এটা যে মেয়ে দেখতে যাচ্ছে এমন যেন বোঝা না যায়। যাবেন এক কাপ চা খেয়ে এক ঝলক মেয়েকে দেখবেন। বিশেষ কোনো আয়োজনের ঝামেলা করার দরকার নেই। তবে বাঙালি পরিবার কি আর তাই বোঝে? হাজারটা আয়োজন করে বসে, অবশেষে পজিটিভ কিছু না হলে মন খারাপ করে। মনে হয় মেয়ের যেন আর বিয়ে হবে না। এটা আমার আশেপাশের দেখা অভিজ্ঞতা থেকেই বলছি। মা ডেকে বলল আপুকে একটু ডাকতে। আপু বোধহয় রুমে আছে। ওড়নার কোনা উড়িয়ে আপুর দরজার সামনে গিয়ে হাত ছেড়ে ডাকলাম। দরজা আটকানো। আপু, মা ডাকছে, একটু শুনে আসো তো। কি যেন খুঁজে পাচ্ছে না বলল। বলেই আমি বসার ঘরের দিকে যাই। মা রান্নাঘরে গুটুর গুটুর করছে আর কি যেন প্যাচাল ধরেছে। কানে আসলো। খুঁজলে পরে একটা জিনিস হাতের কাছে পাই না। কই রাখে ওরা সব। আমি উঠে রুমে যাচ্ছিলাম, এর মধ্যে আপু রুম থেকে বেরোতেই আমার সামনাসামনি পড়ে। হঠাৎ আমার নজর আপুর দিকে আটকায়। আপুকে থামিয়ে দিয়ে বললাম ঝট করে, এই আপু, দাঁড়া দাঁড়া। আপু বিরক্ত মুখে দাঁড়ালো। আমি ভ্রু কুঁচকে আপুর কামিজের দিকে ইশারা করে দেখিয়ে বললাম,
জামাটা উল্টো করে পড়েছিস যে। আপু ভড়কে যায়। দ্রুত আমতা আমতা করে বলে উঠল, ওহো খেয়াল করিনি, উল্টো করে পড়েছিলাম দেখছি। দুপুরে খাওয়ার সময় তো ঠিকই দেখেছিলাম মনে হয়। আপু মিছে মিছে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তুই বললেই হলো নাকি? সব সময় খেয়াল করেছিস নাকি? আগেই উল্টো ছিল, তখন কেউ খেয়াল করেনি। বলতে বলতে আপু উল্টো ঘুরে টানা কদমে রুমে চলে গেল। ভাবি এদিকে আসতে গিয়ে সবটা শুনল বোধ হয়। তাই তো হাসতে হাসতে বলল, তোমার বিয়ের পরে আমরা এভাবে ডিস্টার্ব করব? জামাই নিয়ে রুমে শুয়ে আছে, সেটা দেখেও তুমি হাত ছেড়ে ডাকছ। আবার বেচারি তাড়াহুড়োয় একটা ভুল করেছে, সেটাও তোমার নজর এড়ায়নি। সবটা বুঝতেই লজ্জা পেলাম। দ্রুত রুমে চলে এলাম। অদৃশ্য হাতে 2 গালে 2টো চড় দিলাম। একটু পর মা শাড়ি এনে বিছানায় রাখতে রাখতে বলল, ব্লাউজ আর পেটিকোট পরে আয়। ঝিনুক আসছে শাড়ি পরিয়ে সাজগোজ করিয়ে দিবে। আর শোন, উঁচু হিল পরবি। তোর ভাবির একটা উঁচু হিল আছে না, ওটাই পরবি। ভাবি আসতেই মা বলল, ঝিনুক, শাড়িটা নামিয়ে দিয়ে পরাবে। হ্যাঁ। আমি বিরোধিতা করে উঠলাম, মা আমি উঁচু হিল পরতে পারবো না। আমি যতটুকু ওনারা সেটা জেনে দেখে পছন্দ করলে করবে, না করলে নাই। মা ধমকিয়ে উঠল, বেশি বুঝিস তুই? বাপের মতো এক কাঠি বেশি বুঝোস তোরা 3 ভাই বোন। এই জন্য আমার হয়েছে যত জ্বালা। মা কাট গলায় বলে দেয় 4 ইঞ্চি উঁচু হিল আমাকে পরতেই হবে। এই নিয়ে আর যেন একটা বাড়তি কথা না বলি। পরপর ভাবির দিকে তাকিয়ে বলল, ঝিনুক সুন্দর করে সাজিয়ে দিও। বাদরটা কিন্তু বাদরামি করবে, ওর কোনো কথা শুনবে না। তুমি মুখে কি যেন মাখো, বেশি উজ্জ্বল দেখা যায়। ওটা মিষ্টির মুখে লাগিয়ে দিও। আমি মুখ গোমড়া করে সব শুনছিলাম, কিছু বলার সাহস নেই। মুখের উপর কিছু বললেই মা রেগে আগুন হয়ে যাবে। দরকার হলে চর্চাপড়ও বসাতে পারে আমার তুলতুলে গালে। তাই চুপচাপ সব সহ্য করাই ভালো। ভাবি হেসে উত্তর দিল, এ আর বলতে হয় আম্মা। আমি এমন করে সাজাবো না, মিষ্টির থেকে চোখ ফেরানো যাবে না। আমি একপল মায়ের দিকে তাকালাম তো ফের ভাবির দিকে। উদাস হয়ে ভাবলাম, এই ভাবিকেই একসময় ভাইয়ার সাথে বিয়েতে মায়ের মতো ছিল না। ভাইয়ার প্রেমের বিয়ে। মা মেয়েকে প্রথম দেখেই জানায় ছেলের বউ করবে না। কারণ ভাবি নাকি একটু ছোটখাটো, ফেস কাটিং মোটামুটি সুন্দর, কিন্তু উচ্চতা মাত্র 5 ফুট। আর ভাইয়া 5 ফুট 9 ইঞ্চি। মায়ের মতে আরেকটু লম্বা হলে ঠিক ছিল। কিন্তু আজ নিজের মেয়ের বেলায় সেই নিয়মই বদলে গেছে। আমি তো ভাবির থেকেও 1 ইঞ্চি খাটো। কিন্তু আমার জন্য সেরাটাই চায় মা। শুধু অন্যের মেয়ের বেলেই যেন তার মাপকাঠি আলাদা। ভাইয়ার বিয়েতে বাবা রাজি ছিল, আর যেখানে স্বয়ং ভাইয়ার পছন্দ। তাই একলা মায়ের অপছন্দের বিষয়টা ধোপে টেকেনি। তবে বিয়ের পর মা ভাবির সাথে কখনো বাংলা সিনেমার দজ্জাল শাশুড়ির রোল প্লে করেনি। এদিক দিয়ে মায়ের মনটা আবার অন্যরকম। তবে নিজের বেলায় সবাই সেরাটাই চায়, হোক সেটা ছেলে বা মেয়ে। বুক ফুলে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। অবচেতনে ভাবলাম, যদি প্রত্যেক মা আর প্রত্যেক পরিবার নিজের সন্তানের জন্য যেমনটা চাই, অন্যের সন্তানকে ঠিক তেমন সম্মান দিয়ে দেখত। যদি নিজেদের ক্ষেত্রে একরকম নীতি আর অন্যের বেলায় অন্যরকম বাছাবাছি না করত, তাহলে হয়তো বিয়ের বাজারে মেয়েদেরকে আলু পটলের মতো যাচাই বাছাই করার সংস্কৃতি একটু হলেও কমে যেত। মনেমনি ভেবে মাথা ঝেড়ে ফেললাম। মা রুম থেকে বেরিয়ে গেল। দরজার ওপাশেই আপার সাথে মুখোমুখি হলো। রুমের ভেতর থেকে মায়ের গলা স্পষ্ট শোনা যাচ্ছিল, মিষ্টির সাথে আজ তুই পাত্রপক্ষের সামনে যাস না। নাস্তা পানি এগিয়ে দেবে ঝিনুক। আমি তো আছিই। মা পারভেজের বন্ধু ছেলেটা। ওর সাথে থাকবে। ভাবি কই? মানে আমার কথা জিজ্ঞাসা করলে তখন? তখন কি বলবে? আর পারভেজও তো আমাকে ডাকবে নিশ্চিত। তোদেরকে কথা বোঝানোই মুশকিল। সব ভেঙে ভেঙে বলতে হয়।
না হলে মাথায় কিছু ঢোকে না। আগেই তো গিয়ে 2-4টা কথা বলে আসবি, কিন্তু মিষ্টিকে যখন সামনে নিয়ে যাবে তখন আর তোর পাশাপাশি দাঁড়ানোর দরকার নেই। এখন বুঝলি? দিন দিন মায়ের মেজাজ কেমন যেন সবসময় উত্তেজিত হয়ে থাকছে। নিম্ন মধ্যবিত্ত ঘরে সংসারের চাপ, দুশ্চিন্তা সব মিলিয়ে বয়স বাড়ার সাথে সাথে তার নার্ভও যেন খিটখিটে হয়ে গেছে। ভাবি আঙুলের খাঁজে শাড়ির কুচি তুলছে, গায়ের উপরে ওড়না ধরে রেখেছি আমি। এই দেখে ভাবি এক দফা টিপ্পনি কাটতে বাদ রাখেনি। মুচকি হেসে বলল, ইসোস, ননদিনীর লজ্জা তো আকাশ ছুঁই ছুঁই। এই লাজুক ভাবটা কিন্তু বিয়ের পর তোমার বরকে ভালোই ভোগাবে। তবে ছেলে মানুষ আবার এই লাজুকটা ভাঙতে ওস্তাদ। লজ্জায় লাল হলো আমার গাল। আমি হাঁসফাঁস করে উঠে বললাম, ধুর, তুমিও না। কি সব বলছো? আমি ছোট মানুষ না, এখনো এসব শোনার বয়স হয়নি আমার। আপু রুমে আসতে আসতে বলে, কিসের বয়স হয়নি রে? ভাবি ঠোঁট টিপে হেসে বলতে গেলেই আমি চোখ খুঁজকে তাকিয়ে থামিয়ে দেই। ভেজা চুলগুলো আড়াল করতে আপুর মাথায় ওড়না টানা। আপুর মধ্যে তখনকার পর থেকে একটু জোরতা কাজ করছে, সেটা আপুর চোখ মুখ দেখেই আন্দাজ করি। আপু আমার দিকে তাকাচ্ছে না। আপু এখনো স্বাভাবিকভাবে কথা বলতে একটু অস্বস্তি বোধ করছে। আপুর সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। কলেজে যেতে প্রাইভেটে কোন ছেলে কি বলেছে, রাতে শুয়ে শুয়ে আপুর কাছে সব শেয়ার করি। আপু বিয়ের আগে কয়টা প্রপোজাল পেয়েছিল বলতো। একটু ফ্রি থাকায় তারপর সবাই জানে মিষ্টিটা অনেক ফাজিল। নিজের সেই ফাজলামি গুণটা ধরে রাখতে আর আপুকে একটু জ্বালাতে মনটা উস্কানি দেয়। তাই তো ঠোঁটে শয়তানি হাসি টেনে টিপ্পনি কাটতে বললাম। আপু তুই লজ্জা পাচ্ছিস কেন বলতো? আরে বেখেয়ালে জামাটাই না হয় উল্টো পড়েছিলি, তাতে কি? ছোটবেলায় বিলাই প্যান্ট কতবার উল্টো করে যে পড়েছি আমি, তার ইয়াত্তা নেই। আমার এখনো মনে আছে। হু, শেষের কথাটা মেকি সিরিয়াস ভঙ্গিতে বলে মাথা নাড়লাম। আপু মোটা মোটা চোখে তাকালো। ভাবি শব্দ করে হেসে ফেলল। দীর্ঘ সময় ধরে আমাকে সাজানো হয়। মেরুন রঙের সিল্কের শাড়ি, স্লিভলেস ব্লাউজ, দুহাতে স্বর্ণের দুটো মোটা বালা। যেটা আমার বিয়ের জন্যই গড়ে রেখেছিল আমার মা। কানে স্বর্ণের ঝুমকো, গলায় চিকন চেইন, মুখে প্রসাধনীর ছোঁয়া, ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক, চোখে কাজল টানা। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম মন্দ লাগছে না, মোটামুটি সুন্দরী লাগছে। ভাবির উঁচু হিল মায়ের কথায় অগত্যা পড়তেই হলো। তবে মনে মনে আমি মিষ্টি এক ফন্দি আটি। মিষ্টির কোনো কিছুতে ছলচাতুরি থাকবে না। ফাজলামি থাকলেও থাকতে পারে, অবশ্য সেখানে থাকবে স্বচ্ছতা। দুলাভাইয়ের সেই বন্ধু ভদ্রলোকটির বাড়ি পাবনা শহরেই নাকি। ঘণ্টা খানেকের জার্নি করে একটু গ্রামে আমাদের বাসায় অবশেষে পড়ল তার পদধূলি। দুলাভাই এগিয়ে গিয়েছিলেন তার বন্ধুকে আনতে। বসার ঘরে বাবা, দুলাভাই আর ওনার বন্ধু কথাবার্তা বলছে। কিছুপল পর আপু এসে জানায়, দুলাভাইয়ের সাথে ওনার বন্ধু তাহমিদ ছাদে আছে। আমি যেন এক চক্কর ছাদ থেকে ঘুরে আসি। ভদ্রলোকের ইউনিক মেয়ে দেখার কায়দা আমার খারাপ লাগলো না, বরং ভালোই লাগলো। গতানুগতিক পাত্র বা পাত্রের পরিবারের লোকজনের সামনে সংসেজে বসে থাকা, ওনারা একের পর এক প্রশ্ন করা, এই রীতিটা আমার কাছে বোরিংই লাগে। শাড়ির কুচি সামলে আপুর সাথে সিঁড়ি বেয়ে উঠছি। হঠাৎ বললাম, আপু তোর বরের বন্ধু খুব চালাক রে। আপু প্রশ্ন করল, মানে? এই দেখ ছাদ থেকে দেখবে মানে ন্যাচারাল আলোতে খুঁটে খুঁটে দেখবে। তারপর ছাদে ঘুরে ঘুরে কথা বলার সময় মেয়ের হাঁটা চলাচল দেখা হবে। মেয়ে ল্যাংড়া খোড়া নয় কি না? আপুর আগত স্বরে বলল, তোর শুধু আদায়রা কথাবার্তা। ছাদের দরজার ওপাশ থেকে আপু সাহস জোগাল ইশারায়। আমি বললাম, তুইও আয়, তুই যা, নিচে কাজ আছে আমার। পাস না, তোর ভাইয়া আছে। আমার বাড়ি
আমার ছাদ আমি কেন ভয় পাবো? হ্যাঁ, ভয় পাওয়ার হলে ওই বেড়া পাবে। ধুর, তোর শুধু ফাজলামি। ছাদে পা রাখতেই দেখলাম প্লাস্টিকের 4টে চেয়ার আর টেবিল রাখা। পারভেজ ভাইয়া মানে দুলাভাই ডাকলো আমাকে দেখেই। মিষ্টি, আসো। ওনারা বসেছিলেন। আমি কোনা চোখে পাত্র মহাশয়ের দিকে তাকালাম। বিকেলের নরম চিকন রোদটা কামরাঙ্গা গাছের পাতার ফাঁক গলে মিস্টার তাহমিদের মাথায় পড়তে একটু চকচক করছিল। আর 2 বছর গেলেই শুল্কপক্ষের চাঁদের আলো যে ঝলমল করবে সেথায়, সেটা ঠিক কল্পনা করে নিলাম। বসে থাকলেও আন্দাজ করে নিই লম্বা চওড়া সুঠাম দেহি। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও ফর্সাই বলা চলে। ফর্মাল গেটআপে বসে আছেন, মুখে গাম্ভীর্যতা নিয়ে। আমি গিয়ে মৃদুস্বরে লম্বা করে সালাম দিলাম। ভাইয়া বসতে বলল। চেয়ার টেনে বসলাম। তন্মধ্যে ট্রে হাতে ভাবি নাস্তা নিয়ে আসে। ফলমূল, মিষ্টান্ন আর শরবত। মাথাটা নিচু করে হাত দুটো অনবরত ঘষছি আমি। ভদ্রলোক নাম জিজ্ঞাসা করল, কোথায় ভর্তি হওয়ার ইচ্ছে, এসব সুধাল। বেশি কিছু অবশ্য জিজ্ঞেস করেনি। ভদ্রলোক নিজেই নাস্তা নেয়ার জন্য বলেন। ভদ্রতা রক্ষার্থে একটা বিস্কিট নিলাম হাতে। দুলাভাই গরুর মতো মুখ নেড়ে নেড়ে জাবর কাটার মতন বিস্কিট থেকে শুরু করে আঙুর, কমলা খাচ্ছেন। মিনিট 10 হওয়ার আগেই মিস্টার তাহমিদ বলে উঠলেন, পারভেজ মিস মিষ্টিকে আসতে বলতে পারো। উনার বোধ হয় আনিজি লাগছে। ভাইয়া বলল, আরো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। হ্যান্ড রাইটিং দেখবে, খাতা কলম আনতে বলবো? দুলাভাইয়ের এই এক বাড়ির কথা শুনে মেজাজ চটল আমার। অবশ্য হাতের লেখা খারাপ না। গোটা গোটা সুন্দর লেখাই আমার। পড়াশোনায় বরাবরই ভালো আমি। সবাই জানে মিষ্টি দুষ্টু হলেও পড়াশোনাতে ভালোই। মিস্টার তাহমিদ তৎক্ষণাৎ বলল, আরে না না, লাগবে না এসব। আমি চেয়ার ছেড়ে উঠে দুপা যেতেই ইচ্ছে করে পড়ে যাওয়ার মতন করে পুনরায় নিজেকে সামলে নিলাম। দুলাভাই চমকে উঠে বলেন, এই রে মিষ্টি পড়লে নাকি? লাগেনি তো। শাড়িটা কিঞ্চিত গোড়ালি ছুঁই ছুঁই তুলে বললাম, পড়িনি ভাইয়া, এই উঁচু হিল পরে অভ্যস্ত নই তো, তাই বাম পাটা উল্টে গেছিল। ব্যাপার না, কিছু হয়নি। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলতে গিয়ে মিস্টার তাহমিদের সাথে একবার চোখাচোখিও হলো। নিচে যেতেই ভাবি এসে চেপে ধরল। কি কি জিজ্ঞেস করেছে, কি বলেছে? অবশেষে সবটা বললাম। ভাবি চোখে মুখে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, মিষ্টিটা পাত্রকে পছন্দ হয়েছে তোমার? কেমন লাগলো? ঠোঁট উল্টে উত্তরে বললাম, সবই ঠিক আছে, বাট একটাই সমস্যা, পাত্রের ছাদে মাল কম আছে ভাবি। ভাবি নির্বোধের মতন মুখ করে চাইল। তার মানে আমার কথার অর্থ সে বোঝেনি। আমি বুঝিয়ে দিতে ঝটপট বলি, আরে বোঝনি, মাথায় চুল কম। একটা হাত কপালে রেখে বলল ভাবি, তুমিও না মিষ্টি, আমি শাড়ির পিন ছাড়াতে থাকি। ভাবি বলল, একটা না একটা দিক কিন্তু একটু ছাড় দিতে হয়। সব দিক দিয়ে কি আর পাওয়া যায়? আরে তুমি এটা বলছো, ভদ্রলোকের আমাকে পছন্দ হয় কিনা সেটা দেখো। এর মধ্যে ভাবির ফোন বেজে উঠল। কথা বলার সময় কানে এল। ভাবি এক পর্যায়ে বলছে, তুই এখানে বাড়ির কাছে এসে চলে যাবি? তাই হয় নাকি? একবার এসে ঘুরে যা, আমার শ্বশুর বাড়ি দেখে যা। বিয়ের মধ্যে তো আসছিলি না। ওপাশের কথা শোনা গেল না। ভাবি বলল, আচ্ছা আয়, এক কাপ চা খেয়েই চলে যাবি? আটকাবো না। ফোন রাখতেই কৌতূহলী হয়ে শুধাই, কে ভাবি? আমার ফুফাতো ভাই, পদ্মার চরে ঘুরতে আসছে। বাড়ির কাছে এসে ফোন দিয়েছে। আসতে চাইছিল না, জোর করলাম, বলল আসছে। ওহ। ভাবি একাই বলল, এডওয়ার্ডে অনার্স 4র্থ বর্ষে পড়ে, কেমিস্ট্রি বিভাগে। আমার সমবয়সী। ভাবি বলে চলল। আমি মাথা নেড়ে চুপচাপ শুনে গেলাম অচেনা নাবিল মাহমুদের কথা। শাড়ি ছেড়ে 3 পিস পরেছি। অতপর চুলের ক্লিপ খুলতে খুলতে হঠাৎ আফসোস করে উঠলাম,
ভাবি ওই বেড়া টাকা মাকা কিছু দিল না তো। কাজীতে চাকরি করে, মাস গেলে 1.5 থেকে 2 লাখ টাকা স্যালারি ড্র করে নিশ্চয়ই। পাত্রী দেখে যে কিছু দিতে হয় ব্যাটা জানে না নাকি? নয়তো হার কিপটে হবে আর কি। তুমি টাকার চিন্তায় পড়েছ, আমি ভাবছি পজিটিভ কিছু যেন বলে। আম্মা কত আশা করে আছেন। ছেলেটাকে এক ঝলক দেখেই মনে হলো যথেষ্ট ভদ্র একটা ছেলে। বাবারও ওনার কথাবার্তায় পছন্দ হয়েছে। বাবার কথা শুনে যতটুকু বুঝলাম, আমি মুখ গোজ করে কণ্ঠে ফাজলামি টেনে বললাম, তোমরা আছো পছন্দ হওয়া নিয়ে, আর আমি মুখ দেখানোর জন্য না পাওয়া টাকার শোকে পড়েছি। আগেই যে টাকায় কল্পনাতে একজোড়া স্নিকার্স পছন্দ করে রেখেছি। আপুকে একবার দেখতে এসে কি হয়েছিল জানো? পাত্রের আপুকে এতটাই পছন্দ হয়েছিল যে যাওয়ার সময় আমার মাকে সোজা আম্মা ডেকে ফেলেছিল। কথাটা বলার সাথে সাথেই অট্টহাসিতে ফেটে পড়ল ভাবি। আপু আড়াল করে ঠোঁটের চাপা হাসি। ভাবি বলল, ইসোস, বেচারা। অবশ্য বেচারি আর কী বা দোষ। আমাদের মিছরি যে আগুন সুন্দরী। এমন হওয়াটা দোষেরও নয়। ভাবি উৎসুক হয়ে কণ্ঠে জিজ্ঞাসা নামিয়ে ফের বলে, বিয়ের আগেই আম্মা ডাকা সেই বেচারার জামাই না হওয়ার কারণ? বিয়ের আগেই আন্টি না ডেকে সোজা আম্মা ডাকা সেই হাম্বার গল্প শুনবে? আচ্ছা দাঁড়াও, বলছি। বিছানায় আইসি ভঙ্গিতে বসে পা দুটো দুলাতে দুলাতে শুরু করলাম। আপনার শাশুড়ি মা ছেলে মেয়েদের ব্যাপারে ওভার পজেসিভ। ছেলেদের পছন্দ হলে কি হবে মায়ের মনে ধরেনি। প্রথমে অতটা শুনেছিল না, পরে শুনল ছেলেদের অনেক জমি জমা, ছেলে মাস্টার্স পাস, চাকুরি না পেয়ে ব্যবসা করছিল, আর জমি জমার দেখাশোনা করত। মায়ের চিন্তা এসব পরিবারে মেয়ে দিলে মেয়েকে অনেক খাটতে হয়। যতই লোক দিয়ে কাজ করাক তবুও বাড়ির বউয়েরও অনেক কাজকাম থাকে। মায়ের আদরের মেয়েটা রোদে পুড়ে শস মন ধান শুকাতে, পাট শুকাতে পারবে না। এসব রোদ ঝামেলা সহ্য করতে পারবে না, তাই সোজা না বলে দিল। সেই কারণে বিয়েটা আর হয়নি। আপু আমার কান টেনে বলল, পিঠের উপর দেব দুটো। পুরনো গল্পের ঝুলি খুলে বসেছিস। এত আজাইরা প্যাচাল না পেরে যা কাজ কর। উপরে দেখ নাস্তার ট্রে ওভাবেই আছে। গিয়ে সব এনে পরিষ্কার করে রাখো। সারাদিন কিছুই করিসনি, এ বেলার কাজটুকু তুই করবি। আমি কানটা ডলে প্রশ্ন করি, গেছে তোমার বরের কঞ্জুস বন্ধু? ওটার সামনে আমি আর যাচ্ছি না বাপু। চলে গেছে। ভাইয়া আর পারভেজ ছাদে কথা বলছে। আমার এখন ছাদে যেতে মন চাইছে না, তাই তোকে বলতেই এখানে এলাম। চেয়ার ট্রে সব এনে রাখিস। আচ্ছা যাচ্ছি। ঠিক তখনই ভাবির ফোন বেজে উঠল। ভাবি কল রিসিভ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মোড়ে একটা ফার্মেসি আছে, হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে ডান দিকে 4-5 বাড়ি পরেই আমাদের বিল্ডিং। দাঁড়া আমি নিচে দাঁড়াচ্ছি। আমি বের হতেই মা ডাকল, মিষ্টি, ও মিষ্টি। কাছে যেতেই বলল, এই মিষ্টির বাটিটা তোর দাদির রুমে দিয়ে আয় তো। মিষ্টিগুলো মিস্টার তাহমিদ এনেছে, প্যারাডাইসের প্যারা সন্দেশ আর কাটারি ভোগ। প্যারা সন্দেশটা আমার খুব প্রিয়। দাদির রুমে গিয়ে জানালা লাগিয়ে লাইট জ্বালালাম। দাদি বিছানা সাই। প্রায় বছর 2 মতন হবে বিছানাতেই সবকিছু সারতে হয়। দাদিকে মুখে তুলে খাইয়ে পর্যন্ত দিতে হয়। দাদিকে আমি বেশি খাইয়ে তারপর গোসল করিয়ে দেই। আপু দাদির রুম মুখও খুব কমই হয়। ভাবি হঠাৎ এক আধবার খাইয়ে দেয়। মা আর আমিই সব করি। বয়সের ভারে স্মৃতিশক্তি অনেকটাই হারিয়েছেন দাদি। কাউকেই চিনতে পারেন না ঠিকমতো, উল্টাপাল্টা কথা বলেন। অথচ ছোটবেলায় এই দাদিকেই কত দাপট নিয়ে চলতে দেখেছি। বছর আগেও আমাকে নিয়ে ঠোঁট উল্টে বলতেন, হ্যাঁ রে মিহির, মিছরি তো লম্বা চওড়া, দেখে মনে হয় কঞ্চি দুলতেছে। আর এই মিষ্টি, এইটা তো ঠিক নলা বটে চারা। মাইয়াটা খাটো হইল কেনে? খাইছে কি? দুধ না পানি? আর বাপ মাও তো খাটো না।
কেন যে? নাক সিটকিয়ে আরো বলতেন, এই মাইয়ারে বিয়ে দিতে গেলে আমার পুতের অনেক টাকা মারা লাগবো। মাংনা কেউ নিব না। দাদির রুম থেকে বেরিয়ে মনে পড়ল ছাদ থেকে তো সব আনতে হবে। মনে পড়তেই দৌড় দিলাম। সিঁড়িতে পা রাখতেই ভাবি সামনাসামনি পড়ল। দুই কাঁধে তার কাপড়ের পাহাড়। ভাবি জিজ্ঞেস বলল, কোথায় যাচ্ছ? আপু তখন বলল, উপরে মিহির আর আমার ফুফাতো ভাই আছে। তোমার ভাইয়া উপরেই ছিল জন্য আম্মার সাথে কথা বলিয়ে সরাসরি ওকে ছাদেই এনেছিলাম। যাও, তোমার ভাইয়া আছে, পরিচয় হয়ে নাও। আমি আসি এগুলো রেখে। যে বেগে এসেছিলাম সেই বেগ আমার লহমায় থেমে যায়। ওড়নার কোনা ডান হাতে পেঁচাতে পেঁচাতে ছোট ছোট কদমে এগিয়ে ছাদের দরজা দিয়ে এক ঝলক উকি দিলাম। চেয়ারগুলো খালি, তাহলে ওনারা কোন পাশে? ভাবতে ভাবতে এগোলাম। বলা বাহুল্য নতুন কুটুম্বকে এক ঝলক দেখার কৌতূহল কাজ করছে। ছাদের দক্ষিণ দিক হতে কথাবার্তার শব্দ আসছে। আমি সেদিকে না গিয়ে উত্তরে গিয়ে কার্নিশ ঘেঁষে দাঁড়ালাম। তন্মধ্যে ভাইয়ার ফোন আসতেই ভাইয়া বলল, তুমি নিচে গিয়ে বসো, আমাকে একটু জরুরি বাইরে যেতে হবে। সন্ধ্যায় ফিরে কথা বলবো। নম্র স্বর এল, ভাইয়া আমাকে ফিরতে হবে আজ? আরে মাত্র এলে, এখনই যাওয়া যাওয়া করছো? আজ থাকো, খুব আর্জেন্ট হলে সকালে যেও, আবার আসবো। ভাইয়া জোর করে বলল, আজ থাকো, আর কথা নয়। আমি ঝিনুককে বলে যাচ্ছি, যেতে যেন না দেয়। ভাইয়ের কথাগুলো মিলিয়ে গেল। তার মানে নিচে গেছে বুঝি। আমি অপেক্ষায় আছি, নতুন অতিথি নামলে চেয়ার টেয়ার ভেতরে নেব। ফাল্গুনের নরম গোধূলিটা নিজের মতো করে ছাদটাকে গিলে নিয়েছে। গোধূলির কমলা রং আকাশে ছড়িয়ে পড়েছে মেঘের গালে গালে। একটু দূরে পাতা ঝরা মেহগুনির গাছ, সেথায় মগডালে বসে কোকিল কুকু করছে। সেই শব্দ ছাড়া পুরো ছাদ জুড়ে পিনপিনে নীরবতা নেমে আসে। তন্মধ্যে জুতার খসখসে শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালাম। তাকাতেই বিপরীত দিকে থাকা মানবের দৃষ্টিতে দৃষ্টি পড়ল। কালো গ্যাবার্ডিনের উপরে আকাশি কালারের শার্ট ছেড়ে দিয়ে পরা, হাতা ফোল্ড করা, শ্যামবর্ণের হালকা লোমশ কবজিতে কালো হাত ধরি। কপালের উপর দিয়ে ভ্রুতে ঝুঁকে আছে ঝাঁকড়া চুল। দৃষ্টি সরিয়ে মাথাটা নিচু করলাম। পায়ে ঝকঝকে সাদা কেডস। এক হাত পকেটে গুজে বান্দা আমারই দিকে তাকিয়ে শটান দাঁড়িয়ে। সামনের ব্যক্তির বুঝি নীরবতা পছন্দ হলো না, তবে অমায়িক গলায় বললেন, ছাদটা খুব সুন্দর। ঘুরে ঘুরে দেখছিলাম। আপনি? আমি মাথা তুলে উত্তরে বললাম, মিহির ভাইয়ের ছোট বোন। ঠোঁটে এক ছিলতে হাসি টেনে বলল, ও ঝিনুকের ননদ? হুম। পকেটে এক হাত গুজে হাঁটতে হাঁটতে চেয়ার টেবিল পাতা সেদিকে যেতে যেতে বলল, আমি নাবিল মাহমুদ। ঝিনুক আমার ফুফাতো বোন। আমি রোষকহীনভাবে বলি, জানি। ঘুরে আমার দিকে তাকালো। হাস্যোজ্জ্বল মুখেই বলল, আপনাদের পদ্মার চরটা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের ওদিক থেকে অনেকেই কাঞ্চন পার্কে ঘুরতে আসে। আমার অবশ্য আগে আসা হয়নি। দুজন ফ্রেন্ডের জোড়াজুড়িতে এই প্রথম এসেছি। তবে মানতে হবে স্পটটা মন্দ নয়। তবে শুনলাম এই সিজনের থেকে বর্ষার সিজনটা নাকি বেশি সৌন্দর্যে আবৃত মণিমুগ্ধকর থাকে। আসলে বলতে গেলে আমাদের বাড়ির কাছে রোজ আসতে যেতে যখন দেখা যায়, তখন সেই বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকে না। আমাদের কাছে ডাল ভাতের মতন, আলাদা করে স্পেশাল কিছু মনে হয় না। আমার কাঠখোট্টা উত্তরে মিস্টার নাবিল চোখ নামিয়ে হাসল। বলল, ঠিকই বলেছেন। থেমে মনে করার ভঙ্গিতে বলল, ওহো, আপনার নামটাই তো জানা হলো না। নামটা বলতে গিয়েও থেমে যাই। মাথার মধ্যে তড়িৎ প্রবাহে দুষ্টুমি কিলবিল করে উঠল। দুইটা আঙুল থুতনিতে রেখে চটপট বললাম, দেখি বেয়াই কতটা বুদ্ধিমান। পরপর দুই হাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে সামনে নাস্তার দিকে ইশারা করে
ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বললাম, সামনের নাস্তার একটা আইটেমের মধ্যে আমার নামটা লুকিয়ে আছে। এবার বুঝে নিয়ে বলুন তো চট করে। মিস্টার নাবিল মাহমুদ কিছুপল ভাবুক ভঙ্গিমায় সেদিকে তাকিয়ে রইল। অতঃপর ফট করে আঙুরের থোকা থেকে একটা আঙুর ছিঁড়ে মুখে পুরল। চিবাতে চিবাতে বলেন, আঙুর বা আঙুরি? মেজাজ আমার চটল। থমথমে মুখে মাথা নেড়ে না বোঝাই। উনি পুনরায় কমলার কোয়া হাতে নিয়ে সেম কায়দায় মুখে দিয়ে বলেন, কমলা? না আর নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। ফুঁসে উঠে বললাম, আমাকে কি আপনার এতটাই আন্টি টাইপের লাগছে? কি সব আন্টি টাইপের সেকালের নাম বলে যাচ্ছেন? আমি। ঠোঁটে চাপা হাসি নিয়ে অভদ্রলোকটা আমাকে থামিয়ে দিল। ওয়েট ওয়েট ম্যাম, 1 সেকেন্ড। তারপর তর্জনী তুলে ছাদ ঘেঁষে থাকা মেহগুনি গাছের দিকে ইশারা করে দেখিয়ে বলল, ওটা কি? শীতে পাতা ঝরে শূন্য হয়ে দাঁড়িয়ে আছে মেহগুনি গাছটা। আমি মুখ গোজ করে বললাম, মেহগুনি গাছ? আরও কিছু আছে দেখুন। আচমকা হাওয়ার ঝাপটা এসে মুখের উপর থাকা সটেয়ার উড়িয়ে দিল। কানের পিঠে চুলগুলো গুজে নিই। ঠিক তখনই মগডালে বসে থাকা কোকিলটা আবার ডাক দিল, কু 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 করে। গোধূলির নরম আলোয় সেই ডাকটা অকারণেই আরো কোমল, আরো গভীর শোনালো। আমি একবার কোকিলের দিকে তাকালাম। তারপর চোখ ফেরালাম মিস্টার নাবিলের দিকে। লক্ষ্য করলাম জোড়া ভ্রু তার, ডান ভ্রুতে একটুখানি কাটা দাগ। অদ্ভুতভাবে দাগটা তার শ্যামবর্ণ চেহারায় একটা আলাদা ভারী সৌন্দর্য এনে দিয়েছে। চোখ নামিয়ে নেই ততক্ষণাৎ। পরপরই মস্তিষ্ক বিদ্রুপ করে উঠল, শাসিয়ে উঠল এটা আবেগের বয়স। আর এই আবেগের বয়সে কাককেও কোকিল মনে হয়। মিষ্টি থামো ভাই, ভুলেও ক্রাশ খাস না। আর মনে রাখো, বসন্তের কাব্য সবার জন্য নয়। সাতরঙা প্রজাপতির ভাবনাকে মনেমনেই ঝেড়ে ফেললাম। আগের ফর্মে ফিরে প্রত্যুত্তরে বললাম, কোকিল। প্লিজ এখন আবার বলতে যাবেন না, আমার নাম কোকিলা। ঠোঁট চওড়া করে হাসল। বলল, মেহগনি গাছের ডালে শুধু কোকিলই দেখলেন। পাতা শূন্য কচি পাতা সবে গজাতে শুরু করা গেছে, শুকনো ফলও কিন্তু দু একটা আছে। তো মেহগনি ফল কেমন হয় জানেন? কখনো ধরেছেন? হুম, তেতো হয় খুব। রাইট। তো আমি বলতে চাইছি আপনার নামটা ওই মেহগনি ফলের তেতোয়ের বিপরীত। কথাটা বুঝতে আমার ক সেকেন্ড লাগলো। স্নায়ুতন্ত্র সতর্ক করে উঠল, মিষ্টি এই ব্যাটা তোর থেকেও এক কাঠি উপরে রে। কি ফাজলামিটাই না করল। আমি বনে রইলাম। ভদ্রলোক কাটা চামচে মিষ্টির টুকরো তুলে চিবাতে চিবাতে বলল, শুধুই মিষ্টি নাকি আগে পরে আরো কিছু আছে? ফারজানা মিষ্টি। এর মধ্যে মায়ের ডাকলো পড়ল। ভাবিও উপরে এসেছে। বলল, রুমে গিয়ে ফ্রেশ হবি, আজ আর যাওয়া হচ্ছে না। মিহির কিন্তু খুব করে বারণ করেছে। যেতে দিলে ফিরে এসে আমাকেই বকবে। আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, মা তোমাকে ডাকছে মিষ্টি, তুমি যাও। এসব কিছু আমিই নিয়ে যাব। মা আপুর ফিসফিসানিতে কানে আসে। দুলাভাইয়ের বন্ধু ফোনে দুলাভাইকে জানিয়েছে মেয়েটার বয়স কম হয়ে যায়, তাই দোদুল্য মনে আছেন। তার মানে সবাই বুঝে নেয় পছন্দ হয়নি আমাকে। আপু মাকে বলছে, আরে পছন্দ হয়নি তা বলেনি, বলেছে বয়স কম। আমি এগিয়ে গিয়ে বললাম, তোরাও না। লোকটা ভদ্রলোক, ওয়েল এডুকেটেড, তাই মার্জিতভাবে নাটা প্রকাশ করেছে। এখন কি আগের বারের মহিলার মতো সোজাসাপটা মুখের উপর বলে দিবে পছন্দ হয়নি? আর আমি কিসে পড়ি এটা শুনেই তো আসছে। সেখানে আমার বয়স কত হতে পারে এই আইডিয়া ওনার ছিল না, বল ছিল না। এসব ক্ষেত্রে নীরবতা, তারপর এ সকল কথার মানে বুঝে নিতে হয় আপু। আপু নীরব থেকে অবশেষে সহমত পোষণ করল। কয়েক মুহূর্ত পর বাবার কাছে গিয়ে আমার সিদ্ধান্ত জানাই। সকল প্রকার লজ্জা দ্বিধা কাটিয়ে মায়ের সামনেই নির্ভয় চিত্তে বলি, বাবা, আমি আর বারবার পাত্রপক্ষের সামনে যেতে চাই না।
সামনে আমার অ্যাডমিশন, আমি এখন সেদিকেই মন দিতে চাই। এসব দেখাদেখি, প্রস্তুতি, চাপ সব মিলিয়ে আমার পড়াশোনাতেই ব্যাঘাত ঘটছে। আর একটা মেয়েকে ভালো ঘরে বিয়ে দিলেই সব মিলে যায়, এমনটা তো আর এই সময়ে বলা যায় না। বিয়ের পর কত ঝামেলা, কত অসুখী সম্পর্ক দেখি চারপাশে। 6 মাস না যেতেই সালিশ বসে মানিয়ে চলতে বলা হয়, দোষ দোষী খোঁজা হয়। এক মুহূর্ত থেমে দৃঢ় কণ্ঠে বললাম, আমি মনে করি প্রতিটা মেয়ের প্রথম কাজ হওয়া উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে তৈরি করা, নিজের ভবিষ্যৎটা শক্ত করে গড়ে নেওয়া উচিত। বিয়ে শাদী সবই সময় মতো ঠিক হয়ে যাবে। তাই প্লিজ বাবা, আমাকে এখন পড়াশোনাতেই ফোকাস করতে দাও। এই দেখাশোনার ঝামেলায় আমাকে জড়িও না আর। মা মুখ খোলার আগেই বাবা সাথে সাথেই আমার মাথায় কোমলভাবে হাত রেখে মৃদু হাসলেন। শান্ত, আশ্বস্ত করা কণ্ঠে বললেন, ঠিক আছে মা, তুই যা বলছিস সবই ঠিক। আমি তোকে কোনো জোর জবরদস্তি করব না। পড়াশোনা কর, নিজেকে গড়ে তোল। বিয়ের জন্য সময় এখনো অনেক বাকি আছে। আমারই ভুল হয়েছে, যাকগে সেসব। শোন মা, এখন তোর সময়, তোর ভবিষ্যৎ গড়ার সময়। তুই মন দিয়ে পড়। মেয়েরা যখন নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়ায়, তখন কারো কাছে মাথা নত করে চলতে হয় না। তুই এগো, বাবার দোয়া তোর সাথে আছে। রাত 8:10 বাজে। বসার ঘর থেকে কথাবার্তার হইচই আসছে। রুম থেকে গুটি গুটি পায়ে সেদিকে যেতেই দুলাভাই ডেকে উঠল, মিষ্টি, একা একা রুমে কি করছো? আরে এদিকে এসো। মুখে হাসি ঝুলিয়ে এগিয়ে গেলাম। নতুন বেয়াই, ভাইয়া, ভাবিও আছে। বেয়াই সাহেবের নজর টিভির দিকে। দুলাভাই ওয়ালেট বের করে 5টা 1000 টাকার নোট বের করে বলল, এই নাও, ড্রেস কিনে নিও। ব্যস্ততার মাঝে তোমার জন্য কিছু আনা হয়ে ওঠেনি। সাথে সাথে বলে উঠি, আরে কি করছেন ভাইয়া, লাগবে না। আমার মজা করে বলা মুখ দেখে টাকা দেয়নি, সেটা যে আপু দুলাভাইকে বলেছে এটা নিশ্চিত। আপু জোর করে টাকা ধরিয়ে দিয়ে বলল, রুম থেকে লুডো নিয়ে এত মিষ্টি। সবাই একসাথে লুডো খেলব। কপাল কুঁচকে শুধাই, লুডো? যা বলছি তাই কর, জলদি। ভাইয়া আর বেয়াই বসে টিভি দেখছে আর কথাবার্তা বলছে টুকটাক। মিস্টার নাবিল বেশ মিশুকে, যা বুঝলাম। ভাবি, আমি, আপু আর দুলাভাই লুডো খেলছি। খেলা একদম জমে উঠেছে। এক সময় দুলাভাই কণ্ঠে এক সমুদ্র আফসোস নামিয়ে বলে উঠলেন, এই মিছরি, আমি যে তোমার পৃথিবীর 1 নম্বর শত্রু। লুডো খেলতে না বসলে তো সেটা জানতামই না। একের পর এক গুটি খেয়ে সাবার করে দিচ্ছ। বর বলে দয়া মায়া করে একটু ছাড়ছুড়ও তো দিতে পারতে। আপু খাওয়ার দান চালতে চালতে বলল, খেলার সময় আপন পর কোনো ছাড়ছুড় নেই। এখন কাউকে চিনি না, জিতাটাই একমাত্র টার্গেট। এদিকে দুলাভাইয়ের আরেকটা গুটি খেয়ে আমি উচ্ছ্বসিত চোখে মুখে চেঁচিয়ে উঠি, কি মজা! ভাইয়ার সব গুটি ঘরে। ভাইয়াকে একেবারে বাতে বসিয়ে দিয়েছি। আমার কথায় সবাই হেসে লুটোপুটি খেল। দুলাভাই বেশম খেলেন। ভাবির বাড়ি থেকে ফোন আসায় ওনার সাইডে সোফায় থাকা নাবিলকে বলল, নাবিল, আমার চাল আসলে ছেলে দিস তো, আমি এক্ষুনি আসছি। অবশেষে ভাবির জায়গায় মিস্টার নাবিল বসল। এসেই চাল দিয়ে ছক্কা ফেলে আমার পাকা গুটি খেয়ে দেয়। আমার হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করল। দুলাভাই আগের প্রতিশোধ নিতেই হোক আর মজা করেই হোক বলে উঠলেন, সাব্বাস নাবিল ভাই, সাব্বাস। তুমি তো এসেই মিষ্টিকে খেয়ে দিলে। দুলাভাইয়ের কথায় বেচারা নাবিল খুব খুব কেসে উঠল। আমি শুধরে দিতে গোমরা মুখে বললাম, কথাটা ভুল হলো ভাইয়া, আমাকে নয়, আমার গুটিকে। খেলায় আপু উইন হয়, ভাবি সেকেন্ড, আমি থার্ড আর দুলাভাই হারুয়া। হেরে যাওয়ার জন্য দুলাভাইকে ট্রিট দিতে হয়। 7 আপ, আইসক্রিম আরও হাবিজাবি এনে খাওয়ালেন সবাইকে। সকালের নরম মিঠে রোদ রুমময় ছড়িয়ে আছে। 9টা বাজতে 20 মিনিট বাকি। দাদিকে নাস্তা খাইয়ে দেই।
মায়ের গলা শুনলাম, বলছে আবার এসো বাবা। টের পেলাম ভাবির কাজিন বুঝি চলে যাচ্ছে। অনেকদিন পর আজ আবার দাদির জন্য পান ছেঁচতে বসি। পান খাওয়ার পোকা ছিল দাদি, এখন পারেন না। আমি মাঝে মাঝে দেই। হামাল দিস্তায় পান সেচে দাদিকে এগিয়ে দিলাম। ছোটবেলা থেকেই আমার এই অভ্যাস, দাদিকে পান বানিয়ে দিলে নিজের জন্য লুকিয়ে একটু মুখে পুরে নিই। মা দেখে ফেললে রাগ করেন, তাই চুপি চুপি খেয়ে আবার ভালো করে ঘষে দাঁত ব্রাশ করে ফেলি। পান খেয়ে ঠোঁটজোড়া লাল করে নিজেকে একবার আয়নায় দেখলাম। একা একাই লাজুক এসে জানালার ধারে যাই পিচকিনি ফেলতে। পিচকিনি ফেলে জানালা দিয়ে তাকানোর সাথে সাথে চক্ষু আমার চড়গাছ হয়, জিভ বের হয়ে যায় আধা হাত। সাথে সাথেই আর্তনাদ করে উঠলাম, ইয়া আল্লাহ! খেয়াল না করেই ফেললাম আমি। সোজা কার গায়ে গিয়ে পড়ল পানের পিচকিনি? সাথে সাথে উল্টো দিক ঘুরে দাঁড়ালাম। মিনিট খানেক হতে না হতেই একযোগে মা, আপু, ভাইয়ার গলায় ডাকছে উচ্চস্বরে, মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি, কই রে তুই? ভয়ে আর্স্ট হই। এখন সবাই বকবে না তো? ইচ্ছে করে দুষ্টুমি করেছি ভেবে। ভয়ের ছাপ লুকিয়ে রুম থেকে বেরোই। সাহস জুগিয়ে মৃদু গলা খাকারি দিয়ে বলতে বলতে এগোই, সবাই এমনভাবে একসাথে ডাকছো আমায়, মনে হচ্ছে ফেমাস হয়ে গেছি আমি। কি হয়েছে গো? শেষ কথাটা নিরীহ মুখে বলে মায়ের রাগী দৃষ্টিতে চোখ পড়তেই দাঁত দিয়ে জিভ কাটলাম। মা, আপু, ভাইয়া তিনজনের দৃষ্টি আমার দিকে। ভাইয়া ঝাঁঝালো স্বরে বলে, এই মিষ্টি, এই মিষ্টি, তুই ইচ্ছে করে ফাজলামি করেছিস না? পাশ থেকে মা চটে উঠে বলল, মিষ্টি, তোর কবে আক্কেল হবে রে? এরকম ফাজলামিও করতে হয়? নতুন কুটুম্ব, তার উপর রওনা হচ্ছে এমন সময়। আমি তৎক্ষণাৎ মুখটা এমন নিরিখ করে ফেললাম, যেন ভাজা মাছও উল্টে খেতে জানি না। অথচ যে আমি মাছের কাঁটাও চিবিয়ে চিবিয়ে খেয়েছি, সেটা কাউকে বুঝতেই দিলাম না। মুখটা মাছুম বানিয়ে মিহিস্বরে বলি, কি হয়েছে? তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু, তুই অন্তত ঝেড়ে কাস তো। আপু ভ্রুট্রু কুচকে বলল, এই তোর ঠোঁট লাল দেখা যাচ্ছে। তার মানে ঠিকই ধরেছি, জানালা দিয়ে পিচকিনি তুই ফেলেছিস। ভাবির ফুফাতো ভাই বাইরে বের হয়েছে মাত্র, পরপরই এমন কাণ্ড ঘটল। মিষ্টি, তুই দুষ্টুমি করে ওনার গায়ের উপর ফেলেছিস, তাই তো? নিজেকে নির্দোষ প্রমাণ করতে, সত্যের সাথে আংশিক মিথ্যে মেশাতে, বাংলা সিনেমার নায়িকা শাবানার মতো মুখে শাড়ির আঁচল ধরে অবাক হওয়ার কৃত্রিম ভান ধরি। আঁতকে ওঠে বলি, ওমা সে কি, পিচকিনি ওনার গায়ে পড়েছে! আল্লাহ, আমি তো খেয়ালই করিনি। ইসোস, খেয়াল করব না? আমিও না। ছি ছি ছি! ভাবি আবার কি ভাববে? মা ধমকিয়ে উঠল, দেব এক চড়! মিথ্যে বলছিস বেয়াদব! সত্যিই মা, আমি খেয়াল করে ফেলিনি। বিশ্বাস করো, অবশ্য কথাটা মিথ্যে নয়, আসলেই তো অনাকাঙ্ক্ষিতভাবে এটা হয়েছে। যদিও আমি পুরোপুরি নির্দোষ নই, তবে নিজেকে দোষী সাব্যস্ত করতে নারাজ আমি। যেটা ঘটেছে দুর্ঘটনাবশত। ভাইয়া বিরক্ত গলায় বলল, আমি ভেবেছিলাম ইচ্ছে করে ফাজলামি করেছিস। আচ্ছা, যাগ্গে, যা হওয়ার হয়েছে, বললে তো আর উঠে আসবে না। তবে মিষ্টি শোন, আমি তোরা একদম সোজা হয়ে দাঁড়াই। ভদ্রসভ্য মেয়ের মতো মাথা নেড়ে বললাম, হ্যাঁ ভাইয়া। ভাইয়া কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলল, জানালা দিয়ে এইসব থুতু টুতু আর যেন ফেলতে না দেখি। এসব খুবই বাজে অভ্যাস। ঘাড় কাত করে তৎক্ষণাৎ বলি, ঠিক আছে, আজকে উচিত শিক্ষা পেয়েছি, আর কখনো হবে না। এই যে আমার বোঝা নাক ছুঁয়ে বলছি। বলেই দাঁত বের করে হাসার চেষ্টা করি। ভাইয়া চলে যায়। মা মোটা মোটা চোখে তাকিয়ে বলল, আবার পান খেয়েছিস তো সোজা গালের উপর দুটো পড়বে। কতবার না বলেছি পান খাবি না, দাঁত লাল হয়ে যায়। অবিবাহিত মেয়েরা কত সুন্দর পরিপাটি হয়ে থাকে। আর তুই
পাশের বাড়ির রুনিকে দেখেও তো একটু শিখতে পারিস। একটু খেলে কিচ্ছু হয় না মা। আমি এখনই ব্রাশ করে ঝকঝকে করে ফেলবো। ও মা তার স্বরে প্যাচাল পাড়তে পারতে রান্নাঘরে ঢোকে। আপুর মাধ্যমে জানলাম ভাবিও নিচে ছিল। এমন সময় ভদ্রলোকের ডান হাতের ডানায় হঠাৎ করে কিছু একটা ভেজা ভেজা পড়ে। ভাবি তার ফুফাতো ভাইকে সাহায্য করে ধুতে। তারপর বসার ঘরে ভদ্রলোককে ফ্যানের নিচ বরাবর বসতে বলে। ভাবি বলল, বস, বাতাসে হাতাটা একটু শুকানোর মতো হলেই যাস। শার্টের হাতার লেপ্টে থাকা ভেজা অংশ অন্য হাতে ঝাড়ার মতো করে উত্তরে বলল, আরে লাগবে না, এই তেমন কিছু না। ভাবি দায় নিয়ে বলল, আমার ছোট ননদ ফেলেছে ভুল করে, খেয়াল করেনি। কিছু মনে করিস না। একটু হেসে বলল নাবিল, তোর ননদকে আমার তরফ থেকে একটা থ্যাঙ্কস দিস। আমার কক্ষের দরজার পর্দার ফাঁক গলে মাথা বের করে উকিঝুঁকি দিয়ে দেখছিলাম। কোনো অভিযোগ করে কি না এটা জানাই ছিল উদ্দেশ্য। হঠাৎ এমন কথায় হতবুদ্ধি হয়ে যাই। কানটা সজাগ করে শোনার চেষ্টা করি। বলছেন, তোর ননদ যে মাথার উপর ফেলে নেয় এই বেশি। ভাবি হেসে ফেলল। ভদ্রলোক হঠাৎ ভাবির কাছে ঠান্ডা পানি চাইল। ভাবি রান্নাঘরের দিকে যায়। এদিকে ভাবি যেতেই ঘাড়টা বাম দিকে পিছু ঘুরে তাকায়। আর তাতেই সোজা আমার চোখের সাথে চোখ। আমার সারা শরীর পর্দার আড়ালে থাকলেও মুখটা দুই পর্দার ফাঁক দিয়ে বের হয়ে আছে। আমি ঝট করে পর্দা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। আড়াল থেকে যে লক্ষ্য করছিলাম এটা বুঝতে না দিয়ে হাতের ফোনটা সামনে ধরে ঘর থেকে বেরোনোর সূক্ষ্ম অভিনয় করে শুনিয়ে শুনিয়ে বললাম, আপুটা যে কই গেল? এক্ষুনি এমবি শেষ হতে হলো। আপুর থেকে একটু হটস্পট নিয়ে একটা জরুরি মেসেজ দিতে হবে। আপু, আপু। এদিক ওদিক তাকিয়ে মৃদু গলায় আপুকে ডাকতে থাকি। আচমকা নাবিল মাহমুদ গলা খাকারি দিয়ে বলে উঠল, বেআইনকে অভিনয়ের জন্য অস্কার দিলে মন্দ হবে না। আমার পাজোড়া থেমে গেল। কথার অর্থ বুঝতেই ভ্রু কুঁচকে যায়। যাই হোক, ওনার কথাটা গায়ে না মেখে তখনকার জন্য বললাম, সরি, আসলে সত্যিই আমি খেয়াল করিনি। আপনি কিছু মনে করবেন না প্লিজ। ভেবেছিলাম ভদ্রলোকের থেকে প্রত্যুত্তর আসবে, ব্যাপার না। এটা কিছু হলো এমন ধরনের, কিন্তু না তেমন কিছুই বলল না। নিঃশব্দে তাকিয়ে রইল শুধু। এরই মধ্যে মান সম্মানের যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুও শেষ করতে ফোনে কল আসল। জেনারেল মোডে থাকার দরুন সশব্দে বেজে উঠল। মাঝে মধ্যে ফাজলামি করে ফোনে রিংটোন দেই। যে সে গানও সেট করা থাকে। তারই ফলশ্রুতিতে বাজতে থাকলো কটা লাইন। পাড়ার লোকে গল্প করে আমার বয়স নিয়া। আমায় নাকি কোনোদিনও করব না কেউ বিয়া। এতটুকু হতেই ঝড়ো বেগে ডিক্লাইনের উপর আঙুল ছুঁয়ে কল কেটে দিই। লজ্জায় আজ হই। ভদ্রলোক নিশ্চয় ভাবছে কি রুচি। এই গানও কেউ মোবাইলের রিংটোনে দেয়। অদৃশ্য হাতে দুগালে দুটো চড় দিলাম। সাথে নিজেকে গালি দিতেও ভুললাম না। আরও রাগ হলো বাংলালিংকের সিম কোম্পানির উপর। আমার ফোনে সচরাচর তেমন একটা কল আসে না। যা কথা মেসেজে আর হোয়াটসঅ্যাপেই হয়। সিমের কল অধিকাংশ সময় কোম্পানিরই হয়। এখন 2222-এর উপর কি যে রাগ হচ্ছে। এ আর সময় পেল না। উনি নিশ্চয়ই ও ভাবছে মেয়েটা নিশ্চয় বিয়ে পাগল। আর বেচারির বোধহয় বিয়ে থা হচ্ছে না। লজ্জায় মাটির সাথে মিশে গেলাম। এক মুহূর্ত দেরি না করে ঘরে চলে যাই। সাথে সাথে রিংটোন তো বদলামি, শিক্ষাও নিলাম। আর কখনো এসব ভুজুং ভাজুং রিংটোন সেট করব না। সময় নদীর স্রোতের মতো বয়ে গেছে। কেটেছে বেশ কটা বছর। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি আর এখানে। আল্লাহর অশেষ দয়ায় প্রথমবারই মেডিকেলে টিকে যাই। এমবিবিএস শেষ করে এখন ইন্টার্নশিপ করছি। তবে এই সময়ের মধ্যে হৃদয়বিদারক ঘটনা ঘটে। বাবা নামক ছায়াকে হারিয়েছি। আমার জীবনের সবচেয়ে বড় বিয়োগ, যা কখনোই পূরণ হওয়ার নয়। তবে এটাই যে পৃথিবীর নিষ্ঠুর নিয়ম।
ভাইয়াকে পেয়েছি একজন দায়িত্বশীল ভাই হিসেবে। আর্থিক দিক দিয়ে বোঝার সুযোগ দেয় না যে বাবা নেই। বাড়িতে মা বিয়ের জন্য একের পর এক পাত্র দেখে যাচ্ছে। আগে সেই সময় একটা চাকরিজীবী মোটামুটি দেখতে পাত্র হলেই হতো, কিন্তু সময়ের ব্যবধানে চাহিদা বেড়েছে। এখন আমার জন্য যে সে পাত্র মায়ের মনে ধরে না। ডাক্তার মেয়ের জন্য ডাক্তার কিংবা প্রথম শ্রেণীর চাকুরিজীবী না হলে নাকি মানাবে না। সাধারণত বউ নেওয়ার ক্ষেত্রে দুটো বিষয় দেখা হয়: এক, দর্শনধারী; দুই, মেয়ের ক্যারিয়ার বা সম্পদ। দ্বিতীয় নম্বরের জন্য আজকাল বাড়িতে ঘটকের আনাগোনা একটু বেশি। মা সকালে ফোন করে বলেছে ছেলে ইঞ্জিনিয়ার। দেখতে খারাপ না, গায়ের রং চাপাই। ছেলে মানুষের গায়ের রং ব্যাপার না। তাই আমি যেন আর কোনো বাড়তি কথা না বলি। বাড়িতে আসলেই কথা পাকাপাকি করবে। শীতের রিক্ততা শেষে ধরণীতে আবার বসন্ত এসেছে। আবহাওয়া নাতিশীতোষ্ণ। জিয়া মেডিকেলের 6 তলা। সময় 3:30। বেশ কয়েকটা ফাইল হাতে শিশু বিভাগে ঢুকি। দুপুরে খাবার খেয়ে এসে বাকি থাকা ফাইলগুলো রিফ্রেশ করে যার যার বেডে রাখতে যাই। প্রতিটি বেডেই একই দশা। রোগীর চেয়ে আত্মীয় স্বজনের ভিড়ভাট্টাই বেশি। মিষ্টি কালারের 3 পিস পরেছি, সাদা এপ্রনের পকেটে এক হাত গুজে অন্য হাতে ফাইলগুলো বুকের সাথে ধরে এগিয়ে যাই। হঠাৎ ডান দিকের পেশেন্টের বেডে ফাইল নামিয়ে সোজা হতে গিয়ে থমকে যাই। চেনা মুখ অনাকাঙ্ক্ষিতভাবে দেখে বিস্ময় চক্ষু আমার কোটর ছাড়ার জোগাড়। সেই শ্যামবর্ণ মুখ, গালে খোঁচা খোঁচা দাড়ি। মনে হচ্ছে এক রত্তি কিচ্ছুটি বদলায়নি। অমনি আছে, যেমনটা ছিল সেই বসন্তে, যেমনটা ফের দেখেছিলাম তারই পরের বছরের আরেক বসন্তে। 50 এক মহিলা তোয়ালে জড়ানো ছোট্ট বাচ্চাটিকে সামনের শ্যাম পুরুষের দিকে বাড়িয়ে দিয়ে বলছে, নাও, কোলে নাও বাবা। তিনি ইতস্তত করল বোধ হয়। বলল, এত ছোট, পড়ে যাবে। ভয় করছে। কিছু হবে না, ধরো। এবারে কোলে তুলে নিল। আমার চোখ সেদিকেই। তার দৃষ্টি ক্ষণিকের জন্য আমার দিকে পড়লেও চোখ সরিয়ে বাচ্চাটির দিকে চাইল। না চাইতেও আকস্মিকভাবে আমার মনের দুয়ারে অভিমান ভিড়ল। কেন ভিড়ল? অভিমান জমার মতো কারণ ছিল কি? নাকি আছে? উহু, না, নেই। তথাপি আমার কেন জানি অস্থির অস্থির লাগছে। উনি কি সত্যিই আমাকে চিনতে পারছে না? নাকি এড়িয়ে গেলেন? অদ্ভুত থাকলেও আমার কাছে সবকিছু কেমন জানিতে তো হয়ে উঠল। পরপর মস্তিষ্কে হানা দিল গোটা প্রশ্ন। আচ্ছা, উনি এখানে, বাচ্চাটাকে? বেডে বসে থাকা রমণীর দিকে চাইলাম। ফুটফুটে গুলুমুলু, বেশ সুন্দর দেখতেই একটা মেয়ে বসে। বাচ্চাটার মা? নিজে নিজেই উত্তর খুঁজে নেই। তার মানে নাবিল মাহমুদের বউ বাচ্চা নয় তো? নাবিল বাচ্চাটার আঙুল ধরে বলছে, বাবাটা দেখতে অনেক কিউট হয়েছে। মাশা আল্লাহ। আমি দ্রুত ঘুরে পাশের বেডে ফাইল রেখে অতঃপর নিজের কাজ শেষ করে বেরিয়ে আসি। নাবিলের সাথে আমার আরও একবার দেখা হয়েছিল। এডওয়ার্ড কলেজের সামনে। আপু আমাকে দাঁড় করিয়ে রেখে কলেজে গিয়েছিল নোট আনতে। এমন সময় হঠাৎ নাবিলের সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ হয়। সেবার নিজেই একবারই কথা বলে টং দোকান থেকে ওয়ান টাইম কাগজের কাপের চা কিনে খাওয়ালেন। এক পশলা গল্প জুড়লেন। অবশ্য তারপর আর কোনোদিন দেখা হয়নি। তবুও বসন্ত আসলেই আমার তার কথা মনে পড়ে। ভাবির কাছ থেকে গত বছরও শুনেছিলাম বিয়ে করেনি এখনো। বেশ কয়েক মাস হলো আর শোনা হয়ে ওঠেনি। উনি আমাকে এড়িয়ে যাওয়ায় কষ্ট হচ্ছে, নাকি ওনার বউ বাচ্চা দেখে না চাইতেও কোথাও একটা সূক্ষ্ম আফসোস হচ্ছে? দীর্ঘশ্বাস জমছে। আমি বুঝে উঠতে পারছিলাম না। ভাবতে ভাবতে করিডোর দিয়ে যাচ্ছি। তন্মধ্যে পিছন থেকে একদম পাশাপাশি এসে আমার দিকে ঝুঁকে শীতল কণ্ঠে বলল, হ্যালো ম্যাম। ফোনের রিংটোন কি চেঞ্জ হয়েছে নাকি এখনো হয়নি? আমি থমকে দাঁড়াই। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে চাইলাম। চোখে মুখে একছিলতে দুষ্টু হাসি ঝুলিয়ে আছেন তিনি। কথাটা বুঝতে মুহূর্ত লাগলো আমার। আমি সোজাসুজি না বলে তেমনি ফাজলামো মেশানো সুরে বলি,
কোনটা বললে খুশি হবেন? চেঞ্জ হয়েছে নাকি হয়নি? নাবিল উত্তর দেওয়ার জন্য সময় নিচ্ছে। থুতনিতে আঙুল রেখে ভাবুক ভঙ্গিমায় কিছু ভাবল সে। কিন্তু তার আগেই আমি মুখে কৃত্রিম হাসি টেনে ফের বলে উঠি, আপনার জন্য কনগ্রাচুলেশন। নাবিল ভ্রু তুলে চট করে বলল, কিসের জন্য? আপনি যেন বিয়েতে দাওয়াত দিতে ভুলে গেছেন। তাই বলে আমি অভিনন্দন জানাতে কিপটামি করব নাকি? আপনার বউ এবং বাচ্চার জন্য ডাবল অভিনন্দন নাবিল। চোখ মুখে কৃত্রিম হাসি রেখা টেনে বললাম। নাবিল এমনভাবে তাকালো যেন আকাশ থেকে পড়েছে। বিয়ে? বউ বাচ্চা? হোয়াট? ওর চেহারার হতভম্ব ভাব দেখে আমি নিজেই গোকুলের মতো প্রশ্ন ছুড়ে দিলাম। কেন বিয়ে করেননি আপনি? থুতনিতে আঙুল ঠেকিয়ে কিঞ্চিত হাসল সে। প্রত্যুত্তরে বলে, স্টিল পিওর সিঙ্গেল আমি। চোখ দুটো রসগোল্লার মতন বড় বড় করে বলে উঠি, তাহলে? এতটুকু বলেই থেমে যাই। নাবিল বোধহয় আমার অসম্পূর্ণ কথাটা বুঝে নেয়। তাই তো নিজ থেকেই বলল, আমার ভাইয়ের ছেলে। ভাবির বাবার বাড়ি বগুড়াতে। প্রায় সপ্তাহ খানেকের মতন হবে বেবি হয়েছে। ব্যস্ততার জন্য আসতে পারিনি। বাচ্চাটার নিউমোনিয়া হওয়ায় হসপিটালে ভর্তি হয়েছে শুনে অগত্যা আসতেই হলো। চোখের পলকে দাঁত দিয়ে জিভ কাটলাম। এই রে শোনা নেই কিছু নেই, একটা ধারণা করে বসে থাকি। আচ্ছা, করেছি তো ঠিক আছে। সরাসরি না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলে তো হতো। তা না সোজা নিজেকে বলদ বানিয়ে ফেললাম। অপ্রস্তুত ভাব লুকিয়ে অপ্রতিভ্য গলায় বললাম, ওহো, মিস্টেক হয়েছে। দুঃখিত। নাবিল মাথা ঝাঁকিয়ে বলল, ব্যাপার না। কৌতূহলী গলায় প্রশ্ন করি, আপনি একাই এসেছেন? না মানে আন্টি আসেননি? আগেরবার শুনেছিলাম ওনারা দুই ভাই। বাবা নেই, এতটুকু জানি। দুজনে করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামছি। দুই হাত পকেটে পুরে হাঁটছে নাবিল। ওভাবেই যেতে যেতে উত্তরে বলল, মা অসুস্থ। জার্নি করার মতো অবস্থায় নেই। কোমরের হাড়ের সমস্যা। বেড রেস্টে থাকতে হয়। ওহ, সো স্যাড। কিছুক্ষণ দুজনের মধ্যে চুপচাপ হাঁটার শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। নীরবতাটা টেনে নিয়ে নাবিলি প্রথম কথা বলল, গলাটা বেশ নরম করে। আপনার কি খবর মিষ্টি? দিনকাল কেমন কাটছে? মুখে হালকা হাসি টেনে উত্তর দিলাম, মোটামুটি। নিজের মতোই চলছে আর কি। এতক্ষণে আমরা দোতলার সামনে এসে দাঁড়িয়েছি। আমি সৌজন্য দেখিয়ে বললাম, ওপাশেই ক্যাফেটেরিয়া। চলুন, কফি খাই। আপনি তো আত্মীয় মানুষ। আর বলতে গেলে এখানে আপনি নতুন। আমি যেহেতু পুরনো, আজকের জন্য আমি হোস্ট, আপনি গেস্ট। কেমন? নাবিল ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে এক হাত তুলে বলল, শিওর। কেন নয়? ক্যাফেটেরিয়াটা শান্ত। দুপুরের ব্যস্ততা পেরিয়ে এখন মানুষের ভিড় কম। আমরা পাশাপাশি একটা টেবিলে বসলাম। দুটো ধোয়া ওঠা কফির মগ থেকে একটা নাবিলের দিকে বাড়িয়ে দেই। নাবিল কফির মগটা তুলে হালকা সিপ নিল। আমিও মগটা সামনে এনে দুহাত দিয়ে ধরলাম। জিজ্ঞেস করলাম, জব করছেন কোথায় এখন? নাবিল নিঃশ্বাস ছেড়ে হালকা হেসে বলল, মাস্টার্স শেষ করার পর সরকারি চাকরির পিছনে এত ঘুরেছি যে জুতোর তলা পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছিল। মনে হয়নি যে ভাগ্য এতটা জেদি হবে। তবে শেষমেশ একটা হিললে হয়েছে আর কি। বছরখানেক হবে স্কয়ার ফার্মায় কিউসি এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আমি কফির মগে ঠোঁটে ছুঁয়ে একটু হাসলাম। খারাপ কি? বরং দারুণ। স্কয়ার খারাপ কোম্পানি নাকি? নাবিল মাথা নাড়ল। না, খারাপ না। বরং কাজটা উপভোগী করি। চাপ আছে, কিন্তু পজিটিভ চাপ। ব্যাপার না। তবে সমস্যা একটাই, এখন তো কদর ক্যাডারদের। তাকালাম তার দিকে, বললাম, জীবনে স্ট্যাবিলিটি পাওয়াটাই আসল। আপনি সেটা পেয়েছেন, ভালোই তো। ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন তো নেই। নাবিল কফির মগ দুই আঙুলে খেলা করার মতন করে ঘুরিয়ে নিল।
তারপর একটা উষ্ণ হাসি দিয়ে বলল, সেটাই। তবু চেষ্টা করছি নিজের মতো করে দাঁড়াতে। বিল দিতে কাউন্টারে দাঁড়াতেই আমার আগে নাভির পকেট থেকে ওয়ালেট বের করতে থাকে। আমি পার্স খুলতে খুলতে বলি, আরে বিল তো আমি দিচ্ছি, আপনি রাখুন প্লিজ। নাভির শান্তভাবে দৃষ্টি তুলে চাইল, বলল, ব্যাপার না, আমি দেই মিষ্টি। গলার স্বর একটু বাচ্চাদের মতন জেদি করে বললাম, এই না না, বিল আমি দেব। বলছি তো আপনি গেস্ট, তাই আর কথা নয়, আজকে বিল আমি দিচ্ছি মিষ্টি। লজিক হলো এসব কিছু ছেলেদের দায়িত্ব, আর আমি এটাতে স্থির। বলেই টাকা বের করে দেয়। রাগী দৃষ্টি ছুড়ে বললাম, এটা ঠিক হলো না কিন্তু। আচ্ছা আচ্ছা, এরপরের বার আপনি বিল দিবেন মিষ্টি। বলেই মাথাটা একটু ঝুঁকায় আমার দিকে, নিচু স্বরে ফের বলে, মেয়েদের জিদে একটা আলাদা সৌন্দর্য লুকিয়ে থাকে দেখছি। পরপর সোজা হয়ে দাঁড়িয়ে সামনে হাত বাড়িয়ে বলল, চলুন। নিচে যাবেন নিশ্চয়? আগের কথাটা বুঝতে আমার মুহূর্ত বিলম্ব হয়, আর বুঝতেই লজ্জা পেলাম। মনে মনে স্থির করলাম, ফিরে যেদি রাগী মুখশ্রী বানিয়ে নিজেকে আয়নায় দেখব একপল। সুন্দর লাগে নাকি শেওড়া গাছের ঝুলন্ত পেতনি লাগে? ওনার পরবর্তী কথায় নিজেকে তটস্থ করে ভাবলাম, ভদ্রলোক বেশ দারুণভাবে কথা কাটানোর ক্ষমতা রাখে তো। উত্তরে মুখে ছোট করে বলি, জি। গেইটের সামনে দাঁড়াতেই নাবিল জিজ্ঞেস করে, নাই কোথায় যাব? আমি বলতেই সে আগ্রহী স্বরে বলে, আমিও সাত মাথাতেই যাচ্ছি, শহরটা একটু ঘুরে দেখব। যেহেতু একই দিকে, তাহলে চলুন একসাথেই যাওয়া যাক। বান্দা আমার থেকে উত্তর বা অনুমতির তোয়াক্কা না করেই রিকশা ডাকল। এখান থেকে সাতমাথা সবাই সিএনজি করেই যাতায়াত করে বেশি। তবুও সে রিকশা নিল কেন, তা বুঝতে আমার বেশি সময় লাগল না। আমিও অদৃশ্য একটানে বাধা পড়ে গেলাম। কোনো আপত্তি করলাম না, নীরবে সম্মতি দিলাম। হাইওয়ে ধরে রিকশা এগোচ্ছে, দুজনের দৃষ্টি সামনের দিকে। আমি কোনা ঘেঁষে একটু গুটিসুটি মেরে বসেছি। তবুও রিকশার ঝাঁকুনিতে দুজনের বাহু অনিচ্ছাকৃতভাবে ছুঁয়ে যাচ্ছে। আমি তড়িঘড়ি হাত কোলের ওপর তুলে আরও গুটিয়ে নিলাম নিজেকে। ঠিক তখনই নাবিল নরম স্বরে বলল, এইভাবে গুটিসুটি হয়ে বসেছেন, মনে হচ্ছে যেন আপনার পাশে বসা আমি আগুন। আর সেই আচারাতে আপনি ক্রমেই রিকশার সাইডে চিপে যাচ্ছেন। আর একটু হলে তো পড়েই যাবেন। ঠিকমতো বসুন মিষ্টি। কথাগুলো শুনে আরও অস্বস্তি লাগল। বুকের ভেতরটা যেন হাঁসফাঁস করছিল। সামলে নিয়ে শুধু বললাম, সমস্যা নেই, ঠিক আছে। তিন মাথা পেরিয়ে রিকশা তখন আজিজুল হক কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। আমি সেদিকেই চেয়ে আকস্মাৎ প্রশ্ন করে উঠি, আচ্ছা, তখন আমাকে দেখে না চেনার ভান করলেন কেন? প্রথমে কিছুই বললেন না, পরে আবার কথার পসরা খুলে বসলেন যে? নাবিল নির্লিপ্ততা স্বরে বলল, আপনিও তো কিছু বলেননি। আমি ভ্রু কুঁচকে তাকাতেই সে হেসে ব্যাখ্যা দিল, আসলে ওখানে ভাবি আর ভাবির মা ছিলেন। তারা কিভাবে নিতেন বলুন তো? বাঙালি তো তিলকে তাল বানাতে ওস্তাদ। যদি বলতাম আপনি পরিচিতা, তখনই হাজার প্রশ্ন আসত। মামাতো বোনের ননদ বললেও দেখা যেত আপনাকে সরাসরি আমার প্রেমিকা বানিয়ে ফেলেছে। তাই এড়িয়েছি। আমি ঠোঁট উল্টে বললাম, ওহ। 2 সপ্তাহ খানেক পর সেদিন নাবিলের সাথে সাতমাথাই হয়েছিল আমার শেষ দেখা। আবার দেখা হলো একেবারে বিয়ের মঞ্চে। গায়ে শেরওয়ানি, মাথায় পাগড়ি, বর বেশে আমি আবার তাকে দেখি। বসন্তের 20 তারিখে। আমার গায়ে লাল বেনারসি, গায়ে গহনা, দুহাতে মেহেদি, তারই জন্য আমার বধূ সাজসজ্জা। 3 কবুল পড়ে নতুন জীবনের সূচনা হয়। নতুন জীবন, নতুন দায়িত্ব, আগলে রাখা, এক ছিলতে উষ্ণ ভালোবাসা নিয়ে এভাবেই সংসার জীবনের 1 সপ্তাহ চলছে আমার। আমাদের বিয়েতে ঘটক বলা যায় ভাবিকে। সেটার পেছনে যে নাবিল ছিল সেটা আর কেউ না জানলেও আমি জানি। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। আমার মা প্রথমে আইগুই করতে থাকে, পরবর্তীতে ভাইয়া মাকে মানিয়ে নেয়।
ভাবির মুখ থেকে শুনেছি আমার মতো নাবিলও নাকি ভাবির সাথে কখনো দেখা হলে জিজ্ঞেস করত, তোর ননদের বিয়ে হয়েছে কি? ভাবি মজার ছলে পাল্টা প্রশ্ন রাখত না, কেন তুই বিয়ে করবি নাকি? সে নাকি বলতো আমার সেটেল হওয়া পর্যন্ত অপেক্ষা করবে কি? ভাবি অবশ্য এসব কিছু আমাকে বলেনি, আর আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। অমনভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি। প্রত্যেকে যার যার অবস্থান থেকে ব্যস্ত, ওভাবেই জীবন চলছিল। কিন্তু ভাগ্য বলে কথাটাকে তো আর খণ্ডানো যায় না। ভাগ্যের লিখন বদলায়নি, ভাগ্যে যেটা ছিল তাই হয়েছে। আসলে আমরা একটু ধৈর্য না ধরে প্রথমেই হতাশ করি। একটা গাড়ি মিস করলে তার থেকে যে একটা ভালো গাড়ি পেতে পারি, এই আশাটুকুই আমাদের হয়ে ওঠে না। সৃষ্টিকর্তা তোমার জন্য উত্তম কিছু তো রাখতে পারেন। শুধু যে চাকচিক্যের মধ্যেই সকল সুখ শান্তি নিহিত থাকে এমনটা নয়। সুখের জন্য দালান কোঠা জরুরি নয়, কুঁড়ে ঘরেও সুখ হয়, যদি জীবন সঙ্গীটি সঠিক হয়। নাবিলের ভাইয়া ঢাকায় চাকরি করে। ভাবির ছোট বাচ্চা নিয়ে বিয়েতে আসতে পারেনি। আর যতটুকু জানি তিনি নাকি অতি বউ ভক্ত। বউ নিয়ে সে ঢাকাতেই থাকে, বাড়িতে কমে আসে, যোগাযোগও তেমন একটা করেন না। মায়ের দেখাশোনা নাবিলই করে, কাজের মেয়ে এসে সব কাজ করে দিয়ে যায়। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি এক পেটের সব সন্তানও একই মন মানসিকতার হয় না। একই বাবা মায়ের সন্তান হলেও দুজনের দায়িত্ব, মায়ের প্রতি ভালোবাসার কত তফাৎ। শুক্রবারের সকালবেলা রান্নাঘরে পুরো দস্তুর গৃহিণী বউয়ের মতন কোমরে শাড়ির আঁচল গুজে আটার ডো বানাচ্ছি। শ্যাম্পু করা ঝরঝরে চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। চুলগুলো খুবই বিরক্ত করছে, বারবার মুখের উপর আসছিল। হাতজোড়া খোপাও করতে পারছি না। হাতের উল্টো পাশ দিয়ে মুখের উপর আসা অবাধ্য চুলগুলো সরিয়ে দিলাম। এর মধ্যে রান্নাঘরে কারো পায়ের শব্দ শুনে ঘাড় ফিরিয়ে তাকাই। গায়ে নেভি ব্লু টি শার্ট আর অফ হোয়াইট ট্রাউজার পরনে, কপালের উপর ভেজা চুল লেপ্টে আছে নাবিলের। চোখে চোখ পড়তেই স্মিত হাসল। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, এতক্ষণে আপনার ঘুম ভাঙল? আমি তো ভাবলাম এখনো বুঝি ঘুমাচ্ছেনি। নাবিল দরজার সাথে এক পা ঠেস দিয়ে দাঁড়ালো, আড়াআড়িভাবে বুকে হাত ভাঁজ করে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, ঘুমিয়েছিলাম। কেউ একজন কানের পাশে ফিসফিসিয়ে বলল, নাবিল তোর মিষ্টি বউটা একা একা কাজ করছে, যা হেল্প কর গিয়ে। বলো এরপরেও ঘুমিয়ে কি করে থাকি? আমি ভেঙচি কেটে বললাম, ঢং। ভালোই নাটকেও কথাবার্তা জানেন দেখছি। নাবিল এগিয়ে আসল, এসেই শাড়ির আঁচল কোমর থেকে ছড়াতে নেয়। আমি চোখ বড় করে তাকাতেই সে দুষ্টু হাসল, বলল, রিল্যাক্স, ওয়েট, ডিস্টার্ব করব না। বলেই আঁচল টেনে তুলে আমার কপালে ঘষতে লাগল। আটা মেখেছে বুঝতে বাকি রইল না। পরপর আমার চুল যে বিরক্ত করছে সেটা টের পেতেই বলল, ওয়েট, আমি চুলগুলো বেঁধে দিচ্ছি। হাত খোপা করার যুদ্ধে জনাব বারবার পরাজিত হতে থাকল। আমি রেগে গিয়ে বললাম, আহ, লাগছে আমার। রাখুন তো, আপনি পারবেন না এসব। সে যেন নাছোড়বান্দা, পরাজয় মানবে না। আমার চুলগুলো পেঁচাতে পেঁচাতে দড়ি বানিয়ে ছাড়ল বোধ হয় এইবার খোপাটা হবে না হলে 20 বার ছাড়িয়ে বলে সে ক্ষান্ত দেয়। আমি রাগত স্বরে বললাম, এইবার তো ফেল মারলেন। এদিকে আমার চুলের 12টা বাজিয়ে ছেড়েছেন। থুতনিতে আঙুল ঠেকিয়ে কিছু ভেবেই ঝটপট বলল, ওয়েট, ওটা কি? ক্লিপ। তাকের একপাশে ক্লেচার এনে রেখেছিলাম, চুলগুলো একটু শুকিয়ে ঝরঝরে হলে বেঁধে নেব ভেবে। উত্তরে বলি, হ্যাঁ, ক্লেচার। চুল বাঁধে। নাবিল খুবই উত্তেজিত ভঙ্গিতে হাতে তুলে নিয়ে এবারে কোনো রকমে ক্লেচার দিয়ে চুল আটকিয়ে দেয়। আর দিতেই বিশ্বজয়ী হাসি হেসে বলল, কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। তাই কতবার ট্রাই করেছি সেটা ম্যাটার করে না, অবশেষে জয়ী হয়েছি কি না সেটাই দেখার বিষয়।
চুলোয় দুধ ফুটাতে দিয়েছিলাম, আমি খেয়াল করিনি। উথলে পড়তে নিচ্ছিল দেখেই নাবিল তড়িঘড়ি করে গ্যাসের চুলোর সুইচ ঘুরিয়ে বন্ধ করে দেয়। পাতিলের গা বেয়ে কফোটা দুধ গড়িয়ে পড়ল। নাবিল ভাব নিয়ে বলল, বিগ থ্যাঙ্কস দাও। আমি না থাকলে তো। আপনার সাথে কথা বলতে গিয়েই তো খেয়াল করিনি। উতলে পড়লে এখানে আপনিই হতেন সম্পূর্ণ দোষী। আটা নিয়ে গোল করতে করতে হঠাৎ কিছু মনে উঠতেই উচ্ছ্বাসিত কণ্ঠে বললাম, জানেন একবার আমার দাদা কি করেছিলেন? দাদির মুখ থেকে শুনেছিলাম দাদি বাপের বাড়ি গিয়েছে। দাদা বাড়িতে একলা। দাদাকে চালের পরিমাপ বলে গিয়েছিলেন কতটুকু দিয়ে রাখতে হবে, বেশি যেন অপচয় না করেন তাই। আগের দিনে তো অভাব অনটন একটু বেশিই ছিল, সেই হিসেবে দাদি অনেকটাই হিসেবি ছিল। তো দাদা দাদির বলে যাওয়া পরিমাপ মতো চাল দিয়ে ভাত রান্না করেছেন। তারপর উনুনে দুধ জাল করতে গিয়ে যখন পাতিলের মুখ পর্যন্ত উতলিয়ে আসে, তাই দেখে দাদার অবস্থা নাজেহাল। বলেই হাসি আটকালাম কোন রকমে। নাবিল ভ্রু কুঁচকে শুনছে। আমি হাসতে হাসতে বাকিটুকু বলি, দাদা ভাবছে চাল অর্ধেক দিয়ে ডাবল ভাত হয়েছে। এখন হাফ কেজি দুধে তো পাতিল ভরে যাচ্ছে। এত দুধ একলা মানুষ খাবো কেমনে? এই ভেবে উনি নারিকেলের দুধ জাল করা ও রং আঞ্চলিক শব্দ দিয়ে তুলে তুলে ফেলতে থাকে। এভাবে ফেলতে ফেলতে পরবর্তীতে দেখে পাতিলের তলায় 1 ছটাক দুধ অবশিষ্ট আছে। দাদির মুখ থেকে শোনা সেই গপ্প কাহিনী বলতে বলতে শব্দ করে হেসে উঠি। আরেকজন মনোযোগী শ্রোতা হয়ে আমার দিকেই চেয়ে, তবে শুনছে কম, আমাকে দেখছে বেশি। নাস্তা বানিয়ে শাশুড়ির ঘরে যাই। কোমরের হাড় ক্ষয় যাওয়ায় পুরো 1 মাস একদম বিছানায় বিশ্রামে থাকতে বলা হয়েছে। নাস্তা রেখে প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধগুলোর পাতা সাজিয়ে দিচ্ছিলাম। শাশুড়ি আম্মা আমার দিকে তাকিয়েছিলেন নিবিড় দৃষ্টিতে। মনে হচ্ছে অনেক কথা জমা তার চোখের কোণে। আমি বললাম, আম্মা, খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নিবেন। এখানেই রাখলাম। আমার কথা শেষ হতেই আম্মা ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার হাতের উপর নিজের কুঁচকানো উষ্ণ তালুটা রাখলেন। চোখ দুটো চিকচিক করে উঠল চোখের জলে। কাপা গলায় বললেন, জানো মিষ্টি মা, কেউ ছেলের বউ পায়, কিন্তু ভাগ্যবানরা বউয়ের মতো মেয়েও পায়। তোমাকে এই কদিন দেখে মনে হচ্ছে আমি একটা মেয়েই পেয়েছি। এতদিনের আফসোস ঘুচিয়ে যাচ্ছে সব। তোমার নামটা মিষ্টি ঠিকই, কিন্তু তুমি তার থেকেও 1000 গুণ বেশি মিষ্টি। তোমার মতো মেয়ে পেয়ে আমার বার্ধক্যটাতে নতুন আলোর মতন শান্তি এসে গেছে। একটু থামলেন। গলার স্বর আরো নরম হয়ে এলো। তোমাকে দেখে মনে হয় আল্লাহ আমার দোয়াটা শুনেছেন মা। ভালো থেকো, আমার ছেলেকে ভালো রেখো, এতটুকুই চাই। এছাড়া কিছু চাওয়ার নেই। তার চোখ বেয়ে টুকটুক করে অশ্রু ঝরল। আমার ভেতরেও একটা ঝাঁকুনি অনুভব করলাম। আম্মা নিজেকে সামলে বললেন, নাবিল বলল, তুমি নাকি সোমবারই চলে যাচ্ছ। কবে তোমার পড়াশোনা শেষ হবে? কতদিন আছে আর? আমি হালকা হাসার চেষ্টা করে বললাম, বেশি দিন নয়, আর 4 মাস বাকি আছে ইন্টার্নশিপের। দেখতে দেখতে চলে যাবে। আম্মা বাচ্চাদের মতো মুখটা গোমরা করলেন। বললেন, 4 মাস এখনো, মোয়ালা দিন বাকি দেখছি। সন্ধ্যার পর ভিডিও ক্লে বাড়িতে কথা বললাম। বাড়িতে 2টা বিচ্ছু আছে, ভাইয়ের ছেলে আর আপুর মেয়ে। 2টাই সমবয়সী। আপু আমার বিয়েতে এসেছিল, কালকে চলে যাবে বাসায়। এই জন্য মা বারবার বলছে যাওয়ার আগে একবার বাড়ি থেকে ঘুরে আসতে। বলেছি নাবিল বাইরে আছে, আসলে পরে জানাবো। দেখি সকালে গিয়ে বিকেলে চলে আসব। বিয়ের আগে ভাবতাম বাড়ি ছাড়া কিভাবে অন্যজনের বাড়িতে গিয়ে থাকব। আসলে বিয়ে এমন একটা বন্ধন যে আপনা আপনি একটা মহব্বত মায়ের সৃষ্টি হয়। নিজের সংসারে টানেই থাকতে হয়। শাশুড়ির ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করে নিজের ঘরে আসি। শাশুড়ি আম্মা পান খান।
সেই পুরনো লোভটা আজ আর সামলাতে না পেরে বানিয়ে মুখে পুরে নেই। অবশ্য যেখানে সেখানে থুথু না ফেলে বেসিনে ফেলেছি। ন্যাড়া একবারই বেলতলায় যায়। ডোরবেল বাজতেই অনুমান করি নাবিলের বোধ হয়। টিস্যু দিয়ে ঠোঁটজোড়া মোছার বৃথা চেষ্টা করে গিয়ে দরজা খুলে দিলাম। দিয়েই জিজ্ঞেস করলাম, কোথায় ছিলেন এতক্ষণ? উত্তর না দিয়ে নাবিল আমার দিকে ভ্রু কুঁচকে নিটোল চাহনিতে তাকিয়ে রয়। দরজা আটকে ওর সামনে হাত নাড়িয়ে বললাম, জনাবের হঠাৎ কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? আচমকা এক হাত বাড়িয়ে আমার কোমর জড়িয়ে ধরে। আমি ভ্রু উঁচিয়ে প্রশ্নাতুর দৃষ্টিতে তাকালাম। আমার ঠোঁটে বৃদ্ধা আঙুল ছুঁয়ে বলল, পান খেয়েছ, রাইট? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ছোটবেলার অভ্যাস। সরি, এক্ষুনি দাঁত ব্রাশ করে নিচ্ছি। নাবিল স্বল্প হাসল। আমার মুখের দিকে তাকিয়ে হিম শীতল কণ্ঠস্বরে বলল, তোমার পান খেয়ে রাঙা হয়ে ওঠা ঠোঁটজোড়া সেদিন আমাকে অদ্ভুতভাবে টেনেছিল। নিষিদ্ধ একটা ইচ্ছে মাথা তুলেছিল, কিন্তু অধিকার না থাকায় মনে মনেই ইচ্ছেটাকে মাটি চাপা দেই। আজ অধিকার নিয়ে অপূর্ণ ইচ্ছেটাকে কি পূরণ করা যায় মিষ্টি? বিয়ের আগে একটা মেয়েকে দেখে এমন ইচ্ছে হওয়া তো শোভনীয় নয়, জনাব। ক্যারেক্টার তো সুবিধার ঠেকেছে না। ক্যারেক্টার ভালো, বউয়ের আমানতের হেফাজত করেছি বলে এই ইচ্ছেকে প্রশ্রয় দেইনি। মুচকি হেসে বললাম, তাই? হ্যাঁ, ম্যাডাম। বলেই ঠোঁট দুবার। মুহূর্ত পর হাতের উল্টো পাশ দিয়ে ঠোঁটজোড়া মুছে নিল নাবিল। আমি মেকির আগি চাউনি ছুড়লাম। পরপর কণ্ঠে ফাজলামি মিশিয়ে বলে উঠলাম, শুকনো ঠোঁট আর পান রঙা ঠোঁটে চুমু খাওয়ার টেস্ট কি আলাদা নাবিল? মানে কেমন টেস্ট ফিল করলেন জানতে ইচ্ছে করছে আর কি। আমার কপালে কপাল ঠেকিয়ে বলল, টেস্টটা তোমার মতোই টকঝাল মিষ্টি। সমাপ্ত।